আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আমরা স্থির তড়িৎ অধ্যায়ের ধারাবাহিক বিভিন্ন টপিকগুলো ভিডিও দেওয়া শুরু করেছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে। অলরেডি মনে হয় আমরা 9টা ভিডিও দিয়ে দিয়েছি এই চ্যাপ্টারের উপর। আর হয়তো একটা বা দুইটা ভিডিও দিলেই আমাদের টপিকগুলো আলোচনা শেষ হয়ে যাবে। দেখো, আমরা এখানে আজকের ক্লাসে আলোচনা করব তড়িৎ ফ্লাক্স এবং গাউসের সূত্র নিয়ে, যেটাকে গস ল বা গাউসের ল বলা হয়, সেটা নিয়ে। তার আগে আমাদেরকে প্রথমেই দেখো, আমি বারবার বলছি, যারা এই চ্যাপ্টারে মাত্র নতুন তারা এই ভিডিওটা দেখবে না। তারা আগে শুধু ওই আমাদের আগের ভিডিওগুলো সবগুলো কমপ্লিট করবে। চ্যাপ্টারটা কমপ্লিট করার পর তারপর এটাতে আসবে। মানে পুরো চ্যাপ্টারে 9টা ভিডিও দিছি, তো 9টা কমপ্লিট করার পর এটা 10 নম্বর ভিডিওতে আসবে। আমাদের চট্টগ্রামে অফলাইন ব্যাচের ঠিকানাটা এখানে দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পারো। এই যে আমাদের ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। কেউ যদি পড়তে আসতে চাও আমার কাছে অফলাইনে, বা তোমাদের কোনো জুনিয়র বা ছোট ভাই বোন, তাহলে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে বলতে পারো। দেখো, তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স মানে কি? তড়িৎ ফ্লাক্স মানে কোনো একটা তলের মধ্য দিয়ে, তলের অবিলম্বভাবে নির্গত বলরেখার সংখ্যা। নির্গত কি? বলরেখার সংখ্যা। তাইলে তড়িৎ ক্ষেত্রে, তো আমরা তড়িৎ ফ্লাক্স নিয়ে আগে আলোচনা করব, তারপর গাউসের সূত্রে যাব। তড়িৎ ক্ষেত্রে কোন তলের অভিলম্বভাবে নির্গত বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে। এটা আমাদের তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞা। তো তার মানে তড়িৎ ফ্লাক্স দ্বারা কি বোঝায়? বলরেখার সংখ্যা বোঝায়। এখন আমাদের এটা সকল বইয়ে এভাবেই সংজ্ঞায়ন করা, কিন্তু আমাদের তপন স্যারের বইয়ে আরেকটা ভিন্নধর্মী সংজ্ঞা দিয়েছে, সেটা থেকে আমরা আসব। এটা তো জাস্ট বলরেখার সংখ্যাটা। তপন স্যারের বইয়ে যে সংজ্ঞাটা দিছে, বলছে কোন তড়িৎ ক্ষেত্রে, দেখো, কোন তড়িৎ ক্ষেত্রে দেখো সবাই, কোন তড়িৎ ক্ষেত্রে তলের ক্ষেত্রফল, তড়িৎ ক্ষেত্রে কোন তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব দিকে তড়িৎ ক্ষেত্রের উপাংশের গুণফলকে তড়িৎ ফ্লাক্স বলা হয়। মানে ওই তলের সাথে সংগতিপূর্ণ তড়িৎ ফ্লাক্স বলে আর কি। হ্যাঁ, তড়িৎ ফ্লাক্স বলে বা বলা হয়। দুইটা সংজ্ঞার মধ্যে উপরেরটা বলতেছে তড়িৎ ক্ষেত্রে কোন তলের অবিলম্বভাবে নির্গত বলরেখার সংখ্যা। তার মানে বলরেখার সংখ্যা যেহেতু, তাহলে এটা ফ্লাক্সের একক হওয়ার কথা না। নিচেরটা বলতেছে কোন তড়িৎ ক্ষেত্রে কোন তলের ক্ষেত্রফলকে যদি এ দ্বারা প্রকাশ করি, এবং ওই তলের লম্ব দিকে তড়িৎ ক্ষেত্রের উপাংশ ইনটু ই এর হয় ইএক্স অথবা কি ইওয়াই, এই দুইটার মধ্যে যে কোনো তড়িৎ ক্ষেত্রের উপাংশের গুণফল, এটাই তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্সকে কি দ্বারা প্রকাশ করা হবে? ফাই দ্বারা। এখন এটা ইএক্স ইওয়াই বা মানে ই এর একটা উপাংশ, তড়িৎ ক্ষেত্রের একটা উপাংশ। এখন আমি এটাকে বিভিন্ন ভাবে চেষ্টা করব তোমাদের মাঝে উপস্থাপন করার, যে এটা আসলে এই সংজ্ঞায়নটা কি বুঝাচ্ছে বা কিভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। দেখো, আমার কাছে যদি একটা তল থাকে, যে কোনো একটা তল, এখানে ধরো একটা তল আছে, হ্যাঁ, এই তল, একটা বই আছে বা কিছু একটা আছে, এই তলের দেখো, ধরো এইদিকে তড়িৎ বলরেখাগুলো পাস করতেছে, বা চাইলে এভাবে না বলে চিন্তা করে এদিকে তড়িৎ বলরেখা না বলি, এটা এই তলের দিক, এটা তল, হ্যাঁ, তলটা এভাবে আছে, বলতো এই তলের ক্ষেত্রফলটা কোন দিকে হবে? দেখো, এই তলটার ক্ষেত্রফল হবে ঠিক তার উপরের দিকে, না লম্ব দিকে। আমরা জানি যে কোনো তলের ক্ষেত্রফল তার লম্ব দিকে। তাহলে দেখো, এটা যদি এই তলটার যদি ক্ষেত্রফল এ হয়, ক্ষেত্রফল কত?
এ, এবং এই তলের মধ্যে ধরো কিছু বলরেখা, তাহলে এই ক্ষেত্রফলটার দিক হচ্ছে এই দিকে, এই যে ক্ষেত্রফল এর দিক, এটাকে বইয়ে কোন কোন বইতে এস ধরছে, সারফেস শব্দ থেকে, সারফেস মানে ক্ষেত্র, তো দেখো যে সারফেস এরিয়া মানে ক্ষেত্রফল থেকে, সেখান থেকে কি আসছে এসও কোন কোন বইতে লিখছে, আমরা এটাকে এরিয়ার এ লিখবো, ঠিক আছে। তাহলে এদিকে হচ্ছিল এর দিকটা হচ্ছে এইদিকে, দেখো আমাদের যদি এটা হচ্ছিল মানে এটা উপরে লম্ব দিকে, তলের সাথে লম্ব দিকে। এখন আমাদের এই যে ইয়াটা তড়িৎ ক্ষেত্র যে ইয়াটা আছে, দেখো এভাবে ক্ষেত্রটা এরকম হইতে পারে, এরকম যাইতে পারে, ক্ষেত্রটা সোজাও যাইতে পারে। তো তলের সাথে ধরে নিচ্ছি আমরা, এই যে দেখো এখানে যেই তল আছে, কথা বুঝো তোমরা, যেই তল, এই তলের এটা হচ্ছিল কি অবিলম্ব না, আমরা জানি যে কোনো তলের ক্ষেত্রফল তার অবিলম্ব বরাবর কাজ করে। তাইলে তলের অবিলম্ব, দেখো তলের অবিলম্ব বরাবর বাহিরের দিক এটা, হ্যাঁ এই যে এর দিক। এখন এই এ এবং এদিকে যদি এগুলো যদি হচ্ছিল কি হয় তড়িৎ ক্ষেত্রের দিক হয়, তাহলে বলতো এই এ এবং তড়িৎ ক্ষেত্রের দিক মানে অ্যাকচুয়ালি তলের লম্ব দিক, লম্ব দিক হচ্ছে এ এর দিক, এ এর সাথে এই ই এর মানে এ ভেক্টর এবং ই ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত বলতো, এটাকে আমি থিটা বিবেচনা করতে পারি। তাহলে এই থিটাটা কার কার মধ্যবর্তী কোণ, এ এবং ই এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে। অন্যভাবে বলতে গেলে এটা তো তলটা তো এভাবে আছে, তলটা এটা হচ্ছে তলের অবিলম্ব, তাহলে হচ্ছে হলো এদিকে তুমি চিন্তা করো তো হচ্ছে হলো এই থিটাটা হচ্ছে হলো, দেখো থিটাটা হচ্ছে ই এবং তলের অবিলম্ব, তলের লম্ব বরাবর যেই তুমি একটা অক্ষ বিবেচনা করতে পারো, তলের অবিলম্বের সাথে উৎপন্ন কোণ। দুইটা ভাবে বলা যায়, এক বলা যায় ক্ষেত্রফল এবং হচ্ছে প্রাবল্যের মধ্যবর্তী কোণ, অন্যভাবে কি বলা যায় বলতো প্রাবল্য মানে তড়িৎ প্রাবল্য এবং হচ্ছে তলের লম্ব দিকের মধ্যকার কোণ, তলের লম্ব দিকের মধ্যকার, যেটা ক্ষেত্রফলের দিক ওইটাই হচ্ছে তলের লম্ব দিক। মনে রাখি, অনেকে বলে স্যার তলের লম্ব কেমনে হয়, তল যেই দিকে ওই তলের ক্ষেত্রফল তার লম্ব দিকে, কথা ক্লিয়ার, এই হচ্ছে ঘটনা। তো এখান থেকে আমাদেরকে তড়িৎ ফ্লাক্স দেখো আমরা যদি বিবেচনা করি, এদিকে দেখ এইদিকে একটা, এটা যদি আমি একটা অক্ষ বিবেচনা করি, এদিকে একটা অক্ষ বিবেচনা করি, তো এটা হচ্ছে প্রাবল্য ইটা এইদিকে, তাহলে ই যদি এইদিকে হয়, ই কে যদি আমি এখন দুইটা উপাংশে বিভক্ত করি, খেয়াল কর তোরা সবাই খেয়াল করো, আমি তোরা বলি হচ্ছে আমার স্টুডেন্টদেরকে তুই করে বলি, তো এই জন্য দেখো এইদিকে যদি ই হয়, দেখো এদিকে যদি ই হয়, এটা যদি থিটা হয়, মনে রাখবে এই দিক ওকে দুইটা উপাংশে বিভক্ত করলে এদিকে হবে ই সাইন থিটা, এদিকে হবে কি বলতো ই কস থিটা। সাধারণত অনেকে বলবে স্যার এক্স অক্ষ বরাবর না ই কস থিটা হতো, হ্যাঁ যদি এটা থিটা ধরতাম তাহলে এটা ই কস থিটা হতো, এখন এটা থিটা এই জন্য এটা ই কস থিটা, এটা ই কি সাইন থিটা, তার মানে এই দিকে হচ্ছে হলো ই সাইন থিটা আর উপরের দিকে হচ্ছে হলো কি ই কস থিটা। তাহলে দেখো আমার এখানে সংজ্ঞায়নের মধ্যে আমি তোমাদেরকে বলেছি কোন তড়িৎ ক্ষেত্রে কোন তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব দিকে তড়িৎ ক্ষেত্রের উপাংশের গুণফলকে ফ্লাক্স বলে, মানে তড়িৎ ফ্লাক্স বলে। তাহলে এখানে দেখো এখানে ক্ষেত্রফল ভেক্টর না, মানে শুধুমাত্র জাস্ট ক্ষেত্রফল, দেখো তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু হচ্ছে ক্ষেত্রফল এ এবং এই যে তলের লম্ব দিক, তলের লম্ব দিক মানে হচ্ছে ক্ষেত্রফলের দিক, ক্ষেত্রফলের দিকে ই এর যে উপাংশ সেই উপাংশ এই যে ই কস থিটা, এই দুইটাই হচ্ছে এইটাই হচ্ছে হলো তড়িৎ ফ্লাক্স। দেখো তড়িৎ ক্ষেত্রে কোন তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব দিকে ই এর উপাংশের গুণফলটাই হচ্ছে হলো কি তড়িৎ ফ্লাক্স। বুঝতে পারতেছো, সবাই বুঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এটাকে আমরা এখন এভাবে সাজায় লিখে ই এ cos থিটা লিখতে পারি। তো ফাই তার মানে সুতরাং হচ্ছে এই এটা হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাক্সের সূত্র। যেহেতু হচ্ছে দেখো এখান থেকে অনেক কিছু জানার আছে, তো এখানে আমাদের হচ্ছে হলো বারবার বলতেছি, দেখো এখানে যে থিটাটা হবে এ ভেক্টর ও কি ই ভেক্টর এর মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ এভাবেই তুমি বলতে পারো। অন্যভাবে বললে ই ভেক্টর এবং তলের লম্ব দিকের মধ্যকার কোণ, তলের লম্ব দিকে এ ভেক্টর কাজ করে, তাইলে হচ্ছে এ ভেক্টর আর ই ভেক্টরের মধ্যকার কোণ বললেই হয়ে যায়। এবার আসেন আমাদের এই যে ই, এখানে ই এর মান তড়িৎ প্রাবল্যের মান, এখানে হচ্ছে ক্ষেত্রফল। তো ফ্লাক্সের এককটা এখান থেকে কি আসতেছে একটু দেখি। ই আমরা জানি কি বলতো ভোল্ট পার মিটার, জানি কিনা? আচ্ছা অনেকে বলে স্যার নিউটন পার কুলম্ব, আমরা জানি। আচ্ছা এটা যদি নিউটন পার কুলম্ব হয় এটা হচ্ছে হলো মিটার স্কয়ার, আর cos থিটার মান কোনো তো একক নাই, তাহলে এটা হবে কি নিউটন পার কুলম্ব মিটার স্কয়ার, এটা হচ্ছে ফ্লাক্সের একক। আবার এটা ফ্লাক্সের ই এর না, এটা কিসের ফ্লাক্সের একক, এটা হচ্ছে হলো
এই যে তড়িৎ ফ্লাক্সটার একক। আবার আরেকটা একক হতে পারে না, তোমরা বলো তো স্যার কি হইতে পারে, আমাকে একটু বলবা? সেটা হতে পারে ই ইকুয়াল, আমরা জানি ভি ইকুয়াল টু কি বলতো, ইডি। তাহলে সুতরাং ই ইকুয়াল টু ভি বাই ডি। তো ভি এর একক হলো ভোল্ট, ডি এর একক হলো মিটার। তাহলে এটা ভোল্ট পার মিটার, মনে আছে আমাদের ই এর আরেকটা একক ভোল্ট পার মিটার। তাহলে এটা ভোল্ট পার মিটার, এটা হচ্ছে মিটার স্কয়ার। তাহলে দেখো তো এটা গুণ হয়ে, মানে আমি এটা জাস্ট একসাথে করে ফেলতেছি, দেখো তাহলে ভোল্ট পার মিটার ইনটু এটা হচ্ছে মিটার স্কয়ার। তাহলে একটা মিটার চলে যাওয়ার পর এটা হবে ভোল্ট মিটার। তার মানে দেখো তো তড়িৎ এই যে ফ্লাক্সের আরেকটা একক হলো ভোল্ট মিটার। কি বলতো, মাঝখানে হাইফেন না দিলে কোনো সমস্যা নেই, ভিএম মানে ভোল্ট মিটার। বুঝতে পারতেছো? তাহলে তড়িৎ ফ্লাক্সের একক কি বোঝা গেছে কিনা সবার কাছে? তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞায়নটা বোঝা গেছে। আমি এবারে এটাকে একটু মুছে ফেলি। হ্যাঁ, এটা জাস্ট হলো ই এর উপাংশ বোঝানোর জন্য কাজে লাগাইছি, মানে আঁকছিলাম আর কি। এখন স্যাররা আমাদের একটু মনোযোগ দিন, আমাদের অল্প অল্প শিখি, ভিডিও লম্বা হোক, আস্তে আস্তে শিখি। যাদের মনে হবে স্লো পড়াচ্ছি তারা ফাস্ট করে নিবে, ঠিক আছে? এটা ভিডিও 1.5 গুণ 2 গুণ স্পিডে দেখতে পারো তোমরা ইউটিউবে, তাহলে সমস্যাই হবে না। এই ফাই দেখো, ফাই ইকুয়াল টু ই এ কস থিটা। এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ সম্পর্কে চাই। ভেক্টর যদি আমরা পড়ে থাকি, ভেক্টর কি, ভেক্টর যদি আমরা পড়ে থাকি, আমরা জানি ফাই ইকুয়াল টু ই ভেক্টর। দেখো ই ভেক্টর বলতেছি, ফাই বলতেছি, এটা ফাই না, মানে এ এ এই যে আমাদের এ ডট বি ইকুয়াল টু আমরা জানি বলতো এ বি কস থিটা, এ বি কস থিটা। এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, তার মানে যেখানে এ বি কস থিটা দেখবো সেখানে আমি এ ডট বি লিখতে পারবো, যেখানে এ ডট বি দেখবো সেখানে এ বি কস থিটা লিখতে পারবো। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি ই এ কস থিটা, তাহলে আমি এখানে লিখতে পারি না ই ভেক্টর ডট এ ভেক্টর। তার মানে আমাদের তড়িৎ ফ্লাক্স হচ্ছে দুইটা ভেক্টর রাশির ডট গুণফল। সেই কোন দুইটা ভেক্টর রাশি? তড়িৎ ক্ষেত্র ভেক্টর এবং মানে তড়িৎ প্রাবল্য ভেক্টর অ্যাকচুয়ালি, এবং ক্ষেত্রফল ভেক্টরের ডট গুণফল। এবং তোমাদেরকে মাথায় রাখতে হবে, যেহেতু দুইটা ডট গুণফলের মানটা দুইটা ভেক্টরের ডট গুণফলের মানটা স্কেলার রাশি হয়, তাই ফাই একটি কি রাশি? স্কেলার রাশি। এই যে এখানের সংজ্ঞায়ন অনুযায়ী যদি তুমি বলরেখার সংজ্ঞা অনুযায়ী যাও, একক নাই, বলরেখার সংখ্যা প্রকাশ করে, একক নাই। আর এটা দিয়ে যদি তুমি যাও, একটু আগে তুমি দেখলা নিউটন পার কুলম মিটার স্কয়ার, অথবা কি ভোল্ট মিটার। ঠিক আছে, আমাদের ফ্লাক্সের এককগুলা প্রশ্ন অনুযায়ী আমরা কি নির্ণয় করব। যদি তোমার বলে যে বলরেখার সংখ্যা বের করো, মানে ফ্লাক্স বের করতে বলছে বলরেখার সংখ্যা, তাহলে ফাই আমরা রেখে দিব, মানে ফাই এর কোনো একক লিখবো না, তখন বলরেখার সংখ্যা বলছে যে। আর যদি বলে তড়িৎ ফ্লাক্স বের করো, তাহলে অবশ্যই একক লিখে দিব। এখন এটা যদি আমরা বুঝি, তাহলে একটু দেখো, যখন দেখো এখানে কিছু সিনারিও চিন্তা করতে পারো, এটা তাহলে লিখতে পারি। এখানে কিছু সিনারিও চিন্তা করতে পারো, যদি তলটা এভাবে দেখো, যদি তোমার ই যদি এরকম তল বরাবর হয়, ই যদি তলের সমান্তরালে কাজ করে, তাইলে বলতো ই যদি তলের সমান্তরালে, একটু আমি তোমাদেরকে দেখাই হালকা করে, চমৎকার জিনিস এগুলা, বুঝে বুঝে পড়বো, আমরা অল্প অল্প পড়বো, বুঝে বুঝে পড়বো, ঠিক আছে? দেখো এইদিকে যদি তোমার ই কাজ করে, ধরো এটা তলের সমান্তরালে, ই ভেক্টর কাজ করে তলের সমান্তরালে, তলের সমান্তরাল জাস্ট বলে দিলাম, তলের সমান্তরালে ই। আর তলের সমান্তরালে যদি হয়, তাইলে আমাদের ক্ষেত্রফল কোন দিকে? খাড়া উপরের দিকে। আমার এটা খাড়া হয় না এক্স্যাক্টলি, তোমরা একটু সুন্দর করে বুঝে নিও। এই যে খাড়া উপরের দিকে এই ভেক্টর, তাহলে এদের দুইজনের মধ্যবর্তী ই এবং এ এর মধ্যবর্তী কোণ তখন কত হবে? 90 ডিগ্রি। ই যদি তলের সমান্তরালে, অর্থাৎ এভাবে কাজ করে, ক্ষেত্রফল তো তলের সাথে লম্ব, তাইলে দেখো ই যদি তল বরাবর কাজ করে বা তলের সমান্তরালে ক্রিয়া করে, তাহলে এদের মধ্যবর্তী কোণ 90, তখন তড়িৎ ফ্লাক্স কত হবে বলো? এখানে যদি cos 90 বসাও, তাহলে পুরোটা 0 হয়ে যাবে না? তখন 0 কিন্তু চৌম্বক ফ্লাক্স সর্বনিম্ন। তার মানে তলের সাথে যদি তড়িৎ ক্ষেত্র সমান্তরালে, তল যেদিকে তল বরাবর যদি ক্রিয়া করে, অর্থাৎ তলের সমান্তরালে ক্রিয়া করে ই প্রাবল্য, অর্থাৎ এ এবং ই এর মধ্যকার কোণ যদি 90 ডিগ্রি হয়, তাইলে ওখানে তড়িৎ ফ্লাক্স কত? 0। আর যদি দেখো ই যদি খাড়া উপরের দিকে কাজ করে, আমি এখানে আরেকটা কেস আঁকি ছোট্ট করে, তোমরা আশা করি বুঝবা। যদি ই এদিকে কাজ করে, ই এভাবে তলের সাথে ই লম্ব ভাবে, ই উপরের দিকে কাজ করছে। আবার আমরা জানি ওই তলটার ক্ষেত্রফলটাও কোন দিকে কাজ করে? উপরের দিকে, তাহলে এ ও উপরের দিকে কাজ করে। তাহলে এ এবং ই যখন দেখো আমাদের তড়িৎ ক্ষেত্র তলের সাথে লম্ব বরাবর কাজ করে, অর্থাৎ ক্ষেত্রফলের দিকে কাজ করে, তখন ক্ষেত্রফল এবং তড়িৎ ক্ষেত্র
পরস্পর সমান্তরাল, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি। 0 ডিগ্রি cos 0 এর মান কত, তাহলে তখন এটা হচ্ছে দেখো এই জায়গায়, যখন এই জায়গায় আসবে তখন ফাই ইকুয়াল টু cos 0 এর মান 1, তাহলে EA, ফাই ইকুয়াল টু হবে কি EA, এবং এটা হচ্ছে ফাই ম্যাক্সিমাম, তাহলে সর্বনিম্ন ফাই হচ্ছে 0, সর্বোচ্চ ফাই হচ্ছে কি EA। কখন সর্বনিম্ন হবে, যখন ইটা হচ্ছে তলের সমান্তরাল, অর্থাৎ ই এবং এর মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি হবে। ওকে, তো আচ্ছা আমাদের আরেকটা আছে সর্বোচ্চ কখন, সর্বোচ্চ এটা হচ্ছে ফাই মিনিমাম, হ্যাঁ, আর সর্বোচ্চ ফাই ম্যাক্সিমাম হচ্ছে কখন বলতো, ফাই ম্যাক্সিমাম হচ্ছে যখন আমাদের তড়িৎ ক্ষেত্রটা তলের লম্ব দিকে কাজ করে, অর্থাৎ এর দিকে কাজ করে, অর্থাৎ এ এবং ই এর মধ্যবর্তী কোণটা যখন কি 0 ডিগ্রি হয়। বুঝাতে পারতেছি আমি তোমাদেরকে, আশা করি চমৎকার জিনিস তোমরা ইজিলি বুঝে যাচ্ছ। তাহলে আমাদের ফ্লাক্সের সমীকরণগুলা গেল। এবার আমাদের কখনো যদি হচ্ছে ফ্লাক্স মানে যে কোনো একটা ক্ষেত্রের মধ্যে ছোট্ট একটা অংশ নিয়ে যদি তুমি ফ্লাক্স বাইর করো, তাহলে ডি ফাই যেটা ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র ফাই হবে হচ্ছে কি বলতো, ই ভেক্টর ডট ডি এ ভেক্টর। দেখো ক্ষুদ্র অংশের যে কোনো একটা তলের ক্ষুদ্র ক্ষেত্রফলের মধ্যে হচ্ছে তড়িৎ ফ্লাক্স হচ্ছে এত, ঠিক আছে। তো তোমরা আমরা যে ফাই বাইর করি, এই ফাইটা হচ্ছে তোমার এই যে ইন্টিগ্রেশন অফ ডি ফাই, মানে ডি ফাই কে ছোট, মানে একটা তল, মানে একটা তলের মধ্যে ছোট অংশের ছোট যেই ফ্লাক্স, ঠিক আছে, সেই ফ্লাক্সকে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে হচ্ছে কি পাবা, মোট ফ্লাক্স পাবা। যেহেতু একটা তলটা যদি আবদ্ধ হয় তখন একটা হচ্ছে এখানে ক্লোজড এরকম গোল চিহ্ন দিতে হবে, এটাকে বলা হয় ক্লোজড ইন্টিগ্রেশন। অর্থাৎ একটা তলটা যদি আবদ্ধ হয়, আবদ্ধ তলের মধ্যে যদি হচ্ছে তুমি কি তড়িৎ ফ্লাক্স বের করো, তাহলে সমীকরণটা এরকম হবে। আর এটা তখন হচ্ছে কি দাঁড়াবে বলতো, এই যে ক্লোজ ইন্টিগ্রাল, এটা হচ্ছে হবে এই যে এখান থেকে বলতে পারি এই ডি এ, এই এটা। আর অবশ্যই এই যে আমরা যে জিনিসটা জানি এটাকে এভাবে তো লেখা যায়, এটা ই ডি এ cos থিটা, থিটাটা হচ্ছে কি ই এবং ডি এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে, এভাবে বলা যায় কিন্তু। তো এটা যখন, এটা কখন আমরা এটা অ্যাপ্লাই করব, যখন আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, কখন, যখন ধরো হচ্ছে একটা তলের মধ্যে বিভিন্ন বিন্দুতে ধরো হচ্ছে একই ক্ষেত্রফলের মধ্যে ধরো সাপোজ হচ্ছে ই এর মানটা ভিন্ন ভিন্ন, দিকটা যদি ভিন্ন ভিন্ন, অনেক সময় মানে আমাদের এই তলগুলা এরকম একটা একটা ফিক্স শেপের না হয়ে তোমার এরকম হইতে পারে, এরকম একটা তল, এই তলের মধ্যে যখন তুমি হচ্ছে কি ফ্লাক্স বাইর করবা তখন তোমার ইন্টিগ্রেশন করে করতে হবে। এই তলটা তো আবদ্ধ একটা তল বিবেচনা করবা, এবং সেখানে হচ্ছে কি এই ই ভেক্টর এবং হচ্ছে ডি এ ভেক্টরের ডট গুণফলকে তুমি কি করবা, ক্লোজড ইন্টিগ্রেশন করবা এই তলের মধ্যে, তাইলে হচ্ছে তুমি ওভারঅল মোট ফ্লাক্স পেয়ে যাবে। মনে থাকবে, আশা করি থাকবে ইনশাআল্লাহ। এখন আমাদেরকে এগুলা যদি জানি আমরা, এগুলো হচ্ছে তাহলে এটার জায়গায় কিন্তু চাইলে আরেকটা এই লাইনটাও লিখতে পারো তোমরা, হ্যাঁ, এই লাইনটা লিখতে পারবা। তো যাই হোক, আমি এখানে আর কিছু নিয়ে হচ্ছে অত না বাড়াই কথা, এখান থেকে আমরা পরবর্তী আমাদের যতটুকু না জানলেই নয়, আমরা ততটুকু জানলাম আর কি। এরপর আরো বিস্তারিত পড়তে চাইলে তো তুমি হচ্ছে ফ্লাক্স নিয়ে অনেক পড়াশোনা করতে পারো। এখন আমার আশা করছি আর কোনো কিছু বাদ পড়ে নেই। এবার চলে আসো আমরা গাউসের সূত্র পড়বো। ফ্লাক্স নির্ণয় করা যদি শিখে যাই তাহলে আমাদের কি শিখতে হবে এখন বলো তো, গাউসের সূত্র। তো গাউসের সূত্রটা কি বলে খেয়াল করো, আমি এখন গাউসের সূত্র আসতেছে, গাউসের সূত্র, গাউসের সূত্র, গাউসের সূত্র পড়ার আগে একটা জিনিস পড়তে হবে, গাউসিয়ান তল বলে একটা জিনিস আছে, বা কাল্পনিক তল, গাউসের তল বলে এটাকে, গাউসিয়ান তল বলি, গাউসিয়ান সারফেস। দেখো কোথাও একটা চার্জ যদি থাকে, একটা চার্জ, এই চার্জের চারপাশে বদ্ধ একটা বদ্ধ তল কল্পনা করা হলে ওই কল্পিত তলটাকেই বলে হচ্ছে গাউসিয়ান তল। কি বলে, গাউসিয়ান তল। তাহলে কোন চার্জের চারপাশে বদ্ধ কল্পিত তলকে গাউসিয়ান সারফেস বা গাউসিয়ান তল বলে। এখন এটা মানে কি, এটা গাউসিয়ান তল কিন্তু যে কোনো রকম হইতে পারে, সেটা গোলাকার হইতে পারে, তুমি আঁকা বাঁকা নিতে পারো। আমি এই যে তলটা এরকম একটা তল নিলাম, এই চার্জটার চারপাশে একটা তল নিছি, আমি কল্পনা করছি এই তলটাই হচ্ছে গাউসিয়ান তল, ঠিক আছে। এই গাউসিয়ান তলটা তোমাকে জানা লাগতো যে চার্জের চারপাশে একটা বদ্ধ কল্পিত তলটাই হচ্ছে কি গাউসিয়ান তল। আমি চাইলে এটাকে এভাবে হচ্ছে কি গোলাকারও নিতে পারতাম, গোলাকার নিলে হচ্ছে কি আমার ধরো এরকম হচ্ছে কি, আমি এরকম নিয়ে এটা এইভাবে দিলাম, ওর চারপাশে একটা হচ্ছে কি এভাবে হচ্ছে একটা তল কল্পনা করে দিচ্ছি, তাহলে আমার হচ্ছে এটাও গাউসিয়ান তল, আমি গোলাকার চিন্তা করছি, ঠিক আছে। তলটা
আমি হচ্ছে যে কোনো আকৃতির চিন্তা করতে পারবো, অথবা হচ্ছে গোলাকার চিন্তা করতে পারবো, বর্গাকার চিন্তা করতে পারবো, আয়তাকার চিন্তা করতে পারবো। আমার হচ্ছে এটা কি আমার স্বাধীনভাবে আছে, কারণ হচ্ছে এটা কল্পিত তল। এটা কি ধরনের তল? কল্পিত তল। এখন এই যে বদ্ধ কল্পিত তলগুলা গাউসিয়ান তল তাইলে বুঝছি। তো গাউসের সূত্রটা আমাদেরকে কি বলতেছে জানো? আমি এখানে যদি সুন্দর করে গাউসের সূত্রটা লিখি, দেখো কোন তড়িৎ ক্ষেত্রে, গাউসের সূত্রের বিবৃতি, কোন তড়িৎ ক্ষেত্রে কোন বদ্ধ কল্পিত, দেখো বদ্ধ কল্পিত তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স, তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, তো খেয়াল করিও, কোন তড়িৎ ক্ষেত্রে কোন বদ্ধ কল্পিত কিন্তু ওই যে গাউসিয়ান তল, হ্যাঁ, কল্পিত তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হচ্ছে হলো ওই তলের অভ্যন্তরে বিদ্যমান চার্জের 1/ε0 গুণ। মানে হচ্ছে হলো এই যে একটা ধরো আমাদের এই তলটার মধ্যে জাস্ট কিউ একটা চার্জ আছে, অবশ্যই কিন্তু ওই তলের অভ্যন্তরে বিদ্যমান, একটা কথা খুবই গুরুত্বপূর্ণ এখানে স্যাররা, ওই তলের অভ্যন্তরে, দেখো তলের এই যে তলের অভ্যন্তরে বিদ্যমান চার্জের, তার মানে তলটার চার্জটা তলের ভিতরে হইতে হবে, তলের বাইরে থাকলে হবে না। ওই চার্জ কিন্তু হচ্ছে কি গাউসের সূত্রের অ্যাপ্লাই করা যাবে না। তাহলে এখানে 1/ε অর্থাৎ ফাই ইকুয়াল টু বলতেছে এই যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হবে হচ্ছে ওই তলের অভ্যন্তরে বিদ্যমান চার্জের, অর্থাৎ কিউ এর কত 1/ε0 গুণ, অর্থাৎ সুতরাং ফাই ইকুয়াল টু হচ্ছে q/ε0। এটাই হচ্ছে আমাদের গাউসের সূত্র। অর্থাৎ তুমি হচ্ছে তলের অভ্যন্তরে যেই পরিমাণ চার্জ থাকবে, মোট চার্জ, সেই চার্জটাকে এপসাইলন নট, অর্থাৎ 8.854 × 10⁻12 আমরা জানি এপসাইলন নট এর মান, হ্যাঁ, শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা আমরা জানি না, জানি তো, তো ওইটা দিয়ে যদি ভাগ করি তাহলে ফ্লাক্স বা বলরেখার সংখ্যা পেয়ে যাব। কথা কি ক্লিয়ার? সবার কাছে বোঝা যাচ্ছে? এটাই বলতেছে। অন্যভাবে বলতে গেলে কোন একটা তলের মধ্যে আবদ্ধ মোট চার্জ হবে হচ্ছে হলো ফ্লাক্স ইনটু এপসাইলন নট, এভাবে আর গুণন করলে ওইভাবেও বলা যায়। তো বিভিন্ন বইয়ে দেখবা বিভিন্ন ভাবে বিবৃতি করছে এটাকে। এখন মনে রাখতে হবে এটা কিউ ইনসাইড, কিন্তু এটা কিউ কি ইনসাইড, তলের ভিতরে। তো এখানে স্যার তলের ভিতরে একটা চার্জ না হয়ে যদি কয়েকটা চার্জ থাকে, ধরেন Q1 Q2 Q3, তাহলে সবগুলা চার্জের কি বসাতে হবে? আমাদেরকে যোগফল বসাতে হবে। দেখো আমি আরো কিছু কথাবার্তা চাইলেই বলতে পারি, বলবো? আচ্ছা আমি এখানে ধরো এই জায়গায় একটু বলি। ধরো আমাদের এখানে একটা চলো তল নিলাম, এখানে +2 কুলম, -4 কুলম, +7 কুলম, এখানে ধরো 9 কুলম প্লাস, আর এখানে 20 কুলম চার্জ আছে, এখানে হচ্ছে ধরো এই 5 কুলম চার্জ আছে মাইনাস, এটা প্লাস। আমারে বললো এই যে তলটা আছে চারপাশে, এই তল থেকে কি পরিমাণ তড়িৎ ফ্লাক্স নির্গত হবে, অর্থাৎ এদিকে কি পরিমাণ ফ্লাক্স, চারদিকে কি পরিমাণ ফ্লাক্স বের হবে আমাদের, বদ্ধকল্পিত তল তো, কি পরিমাণ ফ্লাক্স বের হবে। ঠিক আছে, এখানে অনেকে বলবে স্যার ফ্লাক্স আমরা কি দিয়ে বের করতে পারি না স্যার, ফ্লাক্স হচ্ছে ই এ cos θ, এটা দিয়ে বের করতে পারি না স্যার, এটা দিয়ে বের করা কমপ্লেক্স হয়ে যাবে স্যার। আচ্ছা তাহলে এটা দিয়ে করি, d phi ইকুয়াল টু হচ্ছে কি ই ডি এ cos θ, স্যার ছোট ছোট করে নিয়ে, ছোট ছোট করে প্রত্যেকটা অংশের এই যে দেখো সারফেসের প্রত্যেকটা অংশ ক্ষেত্রফল ছোট ছোট নিয়ে, আবার প্রত্যেকটা অংশে হচ্ছে কি তড়িৎ ক্ষেত্রগুলোর দিকগুলা ভিন্ন ভিন্ন হবে। এটা দিয়ে হচ্ছে তোমার মোট ফ্লাক্স বাইর করতে হলে তোমাকে এরকম হচ্ছে কি এই E1 dA1 cos θ এরকম কিছু হচ্ছে কি আমাদেরকে বের করতে হবে। আম্মু একটু কল করছে, তোমাদের ক্লাসের মাঝখানে একটু রিসিভ করতেছি, কিছু করে নাই, মা ফোন করছে তো। জি আসসালামু আলাইকুম। জি না আমি আসতে পারবো না। এখন তুমি যদি চিন্তা করো, এখানে একটু কথা আছে, তুমি যদি হচ্ছে এখান থেকে ছোট ছোট অংশ নিয়ে হচ্ছে কি করতে চাও, পুরো ফ্লাক্স বের করতে চাও, তাহলে তোমাকে এরকম করতে হবে, প্রথমে ধরো একটা ছোট অংশ বের করতে হবে, তারপর আরেকটা ছোট অংশ দিয়ে ফ্লাক্স বের করতে হবে, অর্থাৎ ডেল ফাই 1, ডেল ফাই 2, ডেল ফাই 3, এভাবে হচ্ছে কি অসীম পর্যন্ত তোমাকে হচ্ছে কি করতে হবে, ক্ষুদ্র অংশ নিয়ে
মানে ক্ষুদ্র ক্ষুদ্র ফ্লাক্স গুলা নিয়ে যোগ করে বের করতে হবে। এটা হবে তখন হচ্ছে হলো E1 dA1 cos θ1, তারপর হবে EA2 E2 এই dA2 cos θ2। এভাবে হচ্ছে হলো তোমাকে বের করে করে সবগুলা করে যোগ করতে হবে। সব জায়গায় হচ্ছে হলো কি ই এবং এর মধ্যবর্তী কোণ জানা লাগবে, ই এর মান এবং এ এর মান জানা লাগবে। এগুলো ধরে ধরে ধরলাম আমরা সব জায়গায় ছোট ছোট ক্ষেত্রফল সেম টাইপের ক্ষেত্রফল নিচ্ছি, সেম পরিমাণ ক্ষেত্রফল নিচ্ছি। তাইলে সেম পরিমাণ ক্ষেত্রফল এলে সব জায়গায় তো হচ্ছে হলো কি চার্জ গুলা থেকে ডিস্টেন্স সেম না, তাহলে ই গুলা ভিন্ন ভিন্ন হবে, এগুলা জানাও তো মুশকিল। এই জন্য আমরা এভাবে না করে, তোমরা দেখো এভাবে না করে এভাবে যোগ করে করা যাবে না। এরপর যোগ করে না করা গেলে এখানে তুমি ধরো অনেকে বলে স্যার যোগ করে করতে পারবেন না যেহেতু ফ্লাক্স, তাহলে কিভাবে বের করবেন স্যার? তাহলে ধরেন স্যার আপনি এইভাবেই করেন যে হচ্ছে ফ্লাক্স ইকুয়াল টু ই এ cos θ, পুরোটা একটা দিয়েই করে ফেলেন। ভাই আমি কি মোটই জানি? মোটেই তো জানি না। এখানে আমার মোট ক্ষেত্রফলটাও দেওয়া নাই দেখো, তারপর ই এবং ই এর দিক দেওয়া নাই, বা কারণ বিভিন্ন জায়গায় ই এর এই দিকগুলো ভিন্ন ভিন্ন হবে, কারণ এখানে অনেকগুলো চার্জ। তো এর এর দিকগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় দেখো ভিন্ন ভিন্ন, তাহলে ই এবং এর মধ্যবর্তী কোণগুলো ভিন্ন ভিন্ন হবে। তাহলে আসলে এটা দিয়ে হচ্ছে কি বের করা ফিজিবল না। তাহলে স্যার কি করবেন? তাহলে ফ্লাক্স কেমনে বের করবেন? স্যার এইবারে আমরা এরকম অঙ্কগুলোর ক্ষেত্রে বা এরকম সিচুয়েশন গুলাতে আসলে গাউসের সূত্র বেশ রিলেভেন্ট, মানে কার্যকর, বেশি ইউজ করা যায়। তো আমরা এগুলা দিয়ে হচ্ছে কি করব না বলতো, গাউসের সূত্র এগুলা দিয়ে হচ্ছে কি এই যে এখানে আমাদের গাউসের সূত্র অ্যাপ্লাই করতে গেলে আমরা জানি মোট তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু কি হবে বলতো? মোট তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু হচ্ছে হলো কিউ ভিতরে কিউ ইন ডিভাইড বাই, কিউ লিখলেই চলে, কিউ ইন ডিভাইড বাই হচ্ছে এপসাইলন নট। তাহলে এখানে কিউ ইনসাইড কত? এখানে বুঝতে হবে এখানে কিছু ব্যাপার। এই চার্জটা দেখো তো তলের বাইরে না, তাই এই দোনোটা চার্জ কোনো ফ্লাক্স, এদের জন্য ভিতর থেকে কোনো ফ্লাক্স বের হবে না, নির্গত ফ্লাক্স নাই। তাহলে কিউ ইনসাইড কারা? এরা সবাই। তাহলে এদের যোগফল বের করতে হবে। যোগফল কত? 2 4 7 9 সব যোগ করে দিব, মাইনাস সহ যোগ করতে হবে। তাহলে 2 প্লাস হচ্ছে হলো -4 প্লাস হচ্ছে হলো কত 7 প্লাস হচ্ছে হলো 9 ডিভাইডেড বাই, এগুলো যেহেতু কুলম্বে আছে তাহলে কুলম্বে রাখবো, আর নিচে এপসাইলন নট 8.854 ইনটু 10 ইনভার্স কত 12। একক তো আমরা ফ্লাক্সের একক জানি, সেটা বসায় দিব। এখান থেকে দেখো উপরে আমি দেখতে পাচ্ছি 16 16 18 18 মাইনাস 4, তাহলে কত হবে বলতো 14 14 ডিভাইড বাই চলো 8.854 ইনটু 10 ইনভার্স 12। তাহলে এখান থেকে যা আসবে একক তুমি বসিয়ে দাও নিউটন পার কুলম মিটার স্কয়ার। কেউ এটা না লিখলে কি লিখবা? ভোল্ট মিটার লিখবা। যেহেতু আমাদেরকে ফ্লাক্স বলছে তাইলে হচ্ছে কি আমরা একক সহ লিখবো। আর যদি আমাদেরকে বলরেখার সংখ্যা বলতো, যদি বলতো যে এখান থেকে নির্গত বলরেখার সংখ্যা নির্ণয় করো, তাহলে তুমি বলরেখার সংখ্যার সময় এখানে আর কি দিবা না, একক দিবা না। বলো বুঝছো? মজার না কনসেপ্ট গুলা? আচ্ছা, এখানে যদি এগুলো মজা হয় পরে আমরা আরেকটু হালকা করে এখানে একটু কথাবার্তা বলি, তারপর হচ্ছে আমরা বাদ বাকি ডিটেলসে যাবো। দেখো এখানে আমাদের আরো অনেকগুলা ব্যাপার স্যাপার থাকতে পারে, যেমন ধরো একটা তলের মধ্যে এখানে আমি বললাম এটা একটা বদ্ধকল্পিত তল, ওর 10 মিটার স্কয়ার হলো কি ক্ষেত্রফল সাপোজ। আমি বললাম এখান থেকে এই নির্গত বলরেখার সংখ্যা বের করো, নির্গত বলরেখার সংখ্যা বের করো। তো নির্গত বলরেখার সংখ্যা ফাই ইকুয়াল টু, যদি তুমি এপসাইলন কিউ ডিভাইড বাই কিউ ইনসাইড ডিভাইড বাই এপসাইলন, মানে কিউ ডিভাইড বাই এপসাইলন নট করো, তাইলে আমাদের ফ্লাক্স কত হবে? দেখো তো এই তলের ভিতরে কোথাও কোনো চার্জ আছে? নাই। তো চার্জ না থাকলে ভাই শূন্য, শূন্য ডিভাইড বাই এপসাইলন নট, তাহলে কত হবে আনসার? শূন্য। এখান থেকে কোনো ফ্লাক্সই নির্গত হবে না, কারণ চার্জই নাই, তাহলে ফ্লাক্স বলরেখা যাবে কোত্থেকে? বুঝা যাচ্ছে? আচ্ছা, অনেক সময় হয় না চার্জ আছে ঠিকই কিন্তু তাও ফ্লাক্স শূন্য হইতে পারে। দেখো কখন? এখানে দেখো +10 কুলম চার্জ আছে, এখানে +20 কুলম চার্জ আছে, এখানে -30 কুলম চার্জ আছে। এটার ভিতরে মোট টোটাল চার্জ কত তলটার মধ্যে? দেখো তো 10 20 প্লাসের 30 মাইনাসের 30, তাহলে ওভারঅল কত? শূন্য। তাহলে এখানে দেখো তো ফাই ইকুয়াল টু আমরা জানি এই কিউ ইনপুট, মানে সরি ইনপুট বলছি, কিউ ইনসাইড ডিভাইড বাই হচ্ছে এপসাইলন নট। এখানে মোট চার্জ কত? দেখো তো মোট চার্জ 10 + 20 আর মাইনাস কত 30 ডিভাইড বাই এপসাইলন নট। মান বসাও তুমি, কিন্তু এটা তো উপরে শূন্য চলে আসছে, তখন এপসাইলন নট দিয়ে করলে এটা শূন্য পাই। দেখছো? তার মানে কোন
তলের ভেতরে আবদ্ধ তলের মধ্যে যদি তোমার কি না থাকে, কোনো চার্জ না থাকে, তাইলেও তড়িৎ ফ্লাক্স শূন্য। আবার চার্জ আছে কিন্তু চার্জ গুলার সমষ্টি কত, শূন্য, তাইলেও কিন্তু তড়িৎ ফ্লাক্স কি হইতে পারে, শূন্য হতে পারে। আর চার্জের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে কি ভিতরের চার্জ গুলা কাউন্ট হবে, বাইরের চার্জ গুলা কাউন্ট হবে না। বুঝা যাচ্ছে? আচ্ছা, আমি এতটুকুতেই আপাতত থাকি, আর জটিল কনসেপ্টে না যাই, কমপ্লেক্সিটিতে না গিয়ে আপাতত হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল যে ফর্মুলা গুলো আছে, দেখো কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্র এবং গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্র প্রমাণ করা যায়, সেগুলো দেখি আমরা। ভিডিও যদি লম্বা না হয়, আগের এইসব রিলেটেড যে এখন পর্যন্ত যে কনসেপ্ট গুলা করছি সেই কনসেপ্ট গুলার হচ্ছে আগে ম্যাথ করি, তারপর যদি আমরা সময় পাই তাহলে আজকের ভিডিওতে এটা করবো, নাহলে পরের ভিডিওতে আমরা হচ্ছে কি কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্র, গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্র করবো ইনশাআল্লাহ। দেখো 0.5 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলীয় গসিয়ান তল, গসিয়ান তল মানে গাউসিয়ান তল, যেটাকে চলো ইংলিশ হচ্ছে গস বলে, তো গসের ল, তাইলে মানে গসিয়ান, ঠিক আছে। বিভিন্ন বইতে বাংলা বিভিন্ন রকম করছে। গসিয়ান তলের ক্ষেত্রে কেন্দ্রে একটি এত কুলম চার্জ বিন্দু স্থাপন করা হলে উক্ত তলে কত ফ্লাক্স হবে, উক্ত তলে কত ফ্লাক্স হবে। দেখো গোলীয় তল তো আমাদের এখানে এটা আমরা কয়েক ভাবেই করতে পারি, আমি একটু দেখি স্যাররা দুই ভাবে আমি করে দেখাবো। আগে হচ্ছে নরমাল হচ্ছে গাউসের সূত্র দিয়ে করি। গাউসের সূত্রে ফ্লাক্স ফাই ইকুয়াল টু হবে চলো কিউ ডিভাইড বাই হচ্ছে কি এপসিলন নট। তো কিউর মান কত হবে বলো তো, 1 ইনটু 10 ইনভার্স 6। দেখো 1 ইনটু 10 ইনভার্স 6, এটা ডিভাইড বাই হচ্ছে কি এপসিলন নট, এটা ডিভাইড বাই এপসিলন নট, কত এপসিলন নট 8.854 ইনটু 10 ইনভার্স কত 12। আচ্ছা, তাহলে এটা ফ্লাক্স কত হবে দেখো তো তোমরা, স্যারের চলে একটু ক্যালকুলেটরটা নিই। দেখো 1 ইনটু 10 ইনভার্স 6 ভাগ হচ্ছিল 8.854 ইনটু 10 ইনভার্স 12। দেখো আমার কাছে এটা আসলো হচ্ছে হলো 1.129 ইনটু 10 টু দি পাওয়ার 5, যেহেতু ফ্লাক্স বলছে তাহলে ভোল্ট মিটার লিখে দিলাম, শেষ। তাহলে এই পরিমাণ তড়িৎ ফ্লাক্স এখান থেকে কি হবে বলতো, নির্গত হবে। তাইলে এটা একটা কনসেপ্ট, এটা হচ্ছে গাউসের সূত্র থেকে। আর আমরা গাউসের সূত্র না দিয়ে এটা করতে পারবো, কারণ হচ্ছে হলো আমাদের যদি এই তলটা হচ্ছে হলো গোলীয় তল হয়, তাহলে এদিক দিয়ে দেখো, এখান থেকে যদি চিন্তা করো, এদিক দিয়ে বলরেখা বের হবে, এদিক দিয়ে বলরেখা বের হবে, বলরেখা বের হবে, বলরেখা বের হবে, বলরেখাগুলা এখান থেকে মনে রাখতে হবে, এখানের ক্ষেত্রফলের তড়িৎ প্রাবল্যের দিকটা হবে কি বাইরের দিকে, প্রাবল্যের দিক হবে হচ্ছে কোন দিকে, এই যে এই বরাবর ই প্রাবল্যের দিকে দিকে। আবার আমরা জানি গোলীয় তলের লম্ব দিকে হচ্ছে তার ক্ষেত্রফল কাজ করবে, তাহলে এদিকে ইটাও এটাও হচ্ছে কি এদিকে কাজ করে, তারপরে ই ভেক্টর এবং এ ভেক্টর দুটোটা কি সেম দিকে কাজ করে। তাইলে আমরা ফ্লাক্স ইকুয়াল টু কি জানি বলতো, ই এ কস থিটা। তাইলে বলতো এদের মধ্যবর্তী ই এ কস কত 0 ডিগ্রি, তাহলে ই এ হবে ফ্লাক্স। এখন আসো, যেহেতু এটা একটা নিয়মিত শেপ, গোলীয় শেপ, তাহলে বলতো এই গোলকের পৃষ্ঠের সব জায়গায় এই প্রাবল্য কত হবে মনে আছে আমাদের, সেই প্রাবল্য হচ্ছে হলো 1/4 পাই এপসাইলন নট, মানে সি 1/4 পাই এপসাইলন নট কিউ বাই বলতো প্রাবল্যের মান হচ্ছে আর স্কয়ার, কিউ বাই আর স্কয়ার। ব্যাসার্ধ যদিও দেওয়া আছে, আমরা ব্যাসার্ধ ইউজ করবো কিনা দেখবো, ইনটু বলতো এটা গোলাকার শেপ না, তাহলে গোলাকার তল যেহেতু, তাহলে ওর ক্ষেত্রফল কত হবে 4 পাই আর স্কয়ার, বলো ঠিক আছে কিনা। তাইলে ই এর জায়গায় বসলো এটা, এর জায়গায় বসলো এটা, তাহলে দেখো আর স্কয়ার কাটা, 4 পাই কাটা, তাহলে দেখো কিউ বাই এপসাইলন নট। অ্যাকচুয়ালি দেখো আমাদের যে সূত্র ছিল সেটাই, কিউ বাই এপসাইলন নট, সেটাই ব্যাক আসছে। তো সূত্র যদি ব্যাক আসে তাহলে হচ্ছে কি কিউ বসায় দাও 1 ইনটু 10 ইনভার্স 6 এপসাইলন নট বসায় দাও। কেউ চাইলে ই এবং এ আলাদা বের করে আনতে পারো, বের করে এনে হচ্ছে ডিরেক্ট এখানে গুণ করে দিলেও তুমি কি ওইটার সমানই পেয়ে যাবা। আমি এখানে করলাম কি মান বসাইছি, মান বসায় কাটাকাটি করার পর দেখি যে ওই যে ফাই ইকুয়াল টু যে গাউসের সূত্র কিউ ডিভাইড বাই এপসাইলন নট সেটাই এখানে চলে আসছে। তো অবশ্যই আনসারটাও কি আসবে বলো, এটা 8.854 ইনটু 10 ইনভার্স কত 12, এখানে উত্তরও কি হবে 1.129 ইনটু 10 টু দি পাওয়ার 5 ভোল্ট মিটার। বলো ঠিক কিনা। তো এখানে আমাদের হচ্ছে হলো এভাবে আমরা করতে পারি, গোলীয় তল তো সেই জন্য হচ্ছে এভাবেও করা যেতে পারে, ঠিক আছে। কিন্তু অনিয়মিত শেপ হলে তলটা আমাদের কিরকম বলে গোলীয় তল না বলে দিলে ওই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই গাউসের সূত্রের দ্বারস্থ হতে হবে, ঠিক আছে।
এরপরে দেখি আমরা এখানে একটা ম্যাথ আছে, বলছে 5.5 মিলিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকৃতির ক্ষেত্র এত প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত। তড়িৎ বলরেখাগুলা ক্ষেত্রটির বহির্মুখী অবিলম্বের সাথে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। এটা যদি একটা তল বিবেচনা করি, ক্ষেত্র বিবেচনা করি, আমাদের এই ক্ষেত্রফলের দেখো তলের অবিলম্বটা হচ্ছে উপরের দিকে। ধরো এই তলটা যদি আমি এভাবে বিবেচনা করি, তলের অবিলম্বটা উপরের দিকে, বহির্মুখী অবিলম্ব। দেখো এই বরাবরই হচ্ছে আমাদের কি কাজ করে বলতো, এ ভেক্টর কাজ করে, ক্ষেত্রফল ভেক্টরটা এদিকে কাজ করে। আর এটা বর্গাকার বলছে কিন্তু, তাহলে আমি এটা হচ্ছে একটু আরেকটু ছোট করে আঁকি, তাইলে হচ্ছে আমার বর্গ দেখতে বর্গ মনে হবে, নাহলে বর্গ মনে হচ্ছে না, মনে হচ্ছে আয়তক্ষেত্র বর্গ। দেখো এবার স্যাররা বলছে প্রত্যেকটা বাহুগুলা দেওয়া আছে, প্রত্যেকটা বাহু এ, এই যে তড়িৎ প্রাবল্য যেটা ই, এই যে ই এর বলরেখাগুলা দেখো ক্ষেত্রটির বহির্মুখী অবিলম্বের, তো ক্ষেত্রটির বহির্মুখী অবিলম্ব হচ্ছে ক্ষেত্রফলের দিক, ক্ষেত্র মানে তল, এই তলের বহির্মুখী অবিলম্ব দিক বরাবরই তো তার ক্ষেত্রফল কাজ করে। তাইলে এইটার সাথে এই বলরেখাগুলা দেখো বলছে ওরা বলরেখাগুলো হচ্ছে এটার সাথে হচ্ছে কত ডিগ্রি কোণে, 40 ডিগ্রি। অর্থাৎ এই যে দেখো তলের অবিলম্ব রেখার সাথে 40 ডিগ্রি কোণে হচ্ছে আমার তড়িৎ বলরেখা কাজ করে, অর্থাৎ ই কাজ করে। তাইলে বলতো এখানে ফ্লাক্স কত হবে, ফাই ইকুয়াল টু হবে ই এ কস থিটা। এখানে থিটা হচ্ছে সবসময় আমরা বলছি এ এর সাথে থিটাটা নিতে হবে, এ এবং ই এর মধ্যকার, ওইটাই দেওয়া আছে ডিরেক্টলি প্রশ্নে। দেখো বহির্মুখী অবিলম্বের সাথে এ আর ই এর মধ্যকার যেই থিটা সেটা, আর আমরা জানি হচ্ছে এই তলের অবিলম্ব বরাবরই, তলের বহির্মুখী অবিলম্ব বরাবরই কে কাজ করে, ক্ষেত্রফল কাজ করছে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে 40 হবে, এ ই হবে কত 500। এবার আসো এ, আমরা জানি হচ্ছে বর্গাকার তল, তো তাহলে বর্গাকার তলের হবে কি এ স্কয়ার, এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, এটা মিলিমিটারে আছে তাহলে মিটারে আনো, 1000 দ্বারা ভাগ করো আগে তুমি, তাইলে 5.5 ডিভাইডেড বাই 1000, এটাকে তুমি স্কয়ার করলে কিসে চলে যাবে, ক্ষেত্রফলে চলে যাবে, ইনটু cos কত, cos হচ্ছে 40, তাইলে হচ্ছে এখানে নিউটন, যা আসবে आंसर ক্যালকুলেশন করো, নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স। ঠিক আছে, নিউটন পার কুলম, হ্যাঁ ঠিক আছে, এটাও লেখা যায় নিউটন পার কুলম মিটার স্কয়ার, এভাবে লিখতে পারো। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, সহজ তাই না? আচ্ছা, একটি সুষম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এত, তড়িৎ ক্ষেত্রের ওয়াইজেড তলে স্থাপিত, এখানে একটা ক্ষেত্রফল বিশিষ্ট, এটা দেওয়া নাই, এটা ধরে নিলাম 1 মিটার স্কয়ার, আমি জাস্ট ধরে নিছি, আমি এক্স্যাক্টলি এটা জানি না, এটা প্রশ্নের মধ্যে দেওয়া নাই, বইয়ে ছিল কিন্তু আমার টাইপার তুলতে ভুল করছে। 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি তলে তড়িৎ ফ্লাক্স কত, এখানে তড়িৎ ফ্লাক্স বের করা কিভাবে সম্ভব, তো তোমাকে ক্ষেত্রফল দিয়ে দিছে, ই দিয়ে দিছে, তো ক্ষেত্রফল দেখো এটা কোন তলের, ওয়াইজেড তলে, তাইলে মনে রাখবা ওয়াইজেড তলে যদি ক্ষেত্রটা থাকে তাইলে ওইটার ক্ষেত্রফল এর দিকটা কোন দিকে হবে বলতো, ওয়াইজেড তলে আছে হচ্ছে কি ক্ষেত্রটা, তাইলে ওইটার ক্ষেত্রফলের দিক হবে এক্স অক্ষ বরাবর, কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, তাইলে এই ক্ষেত্রফলটা এক্স অক্ষ বরাবর। এখানে ই ভেক্টরটা যদি আমি বিবেচনা করি হচ্ছিল 3i প্লাস 2j প্লাস 6k, এটা এটা যদি ই ভেক্টর হয় তাহলে বলো তো এখানে ক্ষেত্রফল ভেক্টর এটা কত হবে, যেহেতু বলে দিয়েছে এটা হচ্ছে কি ওয়াইজেড তলে, তার মানে ওয়াইজেড তলের ক্ষেত্রফলটা হবে এক্স অক্ষ বরাবর, তাইলে আমি এটা বলতে পারি হচ্ছে এটা 1i, 1i মানে তো কি i, যেহেতু এটা এক্স অক্ষ বরাবর তাই 1i, এটা যদি একের বেশি হইতো তাহলে তত হইতো, তো 1i মানে তো কি i, শুধু i। তাহলে এখন আমাদের দেখো দুইটা ভেক্টর ই এবং এর ভেক্টর রূপ আছে, আমাদেরকে ফ্লাক্স বাইর করতে বলছে, গাউসের সূত্রের কাছে যাওয়ার দরকার আছে না, গাউসের সূত্রে যাবা কেন, তুমি দেখো গাউসের সূত্রে গেলে হচ্ছিল কিউ ইনসাইড হচ্ছিল কি এপসাইলন নট, এখানে তো হচ্ছে বলে নাই কত চার্জ আছে, কোনো তলের কথা বলে নাই, তো তাহলে হচ্ছে এখানে আমরা এটা গাউসের সূত্রের কাছে যাব না, তাহলে স্যার এটা কি দিয়ে করবেন, স্যার এটা দেখো ই ভেক্টর ডট কি এ ভেক্টর ইকুয়াল টু কি এই যে 3i প্লাস দেখো 2j প্লাস 6k ডট কত, এই যে এ ভেক্টর শুধু এ, তাইলে এটা হবে 3, আর এটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে 0, এটাও 0, তাহলে ওভারঅল 3 এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স, তাহলে একক লিখে ফেলবা, ভোল্ট মিটার লিখবা, কেউ কেউ চাইলে নিউটন পার কুলম মিটার স্কয়ার এভাবে লিখতে পারো, এটা লেখা ভালো কেন বলো তো, কারণ এই যে দেখো আমাদের এই এককটা দেওয়া আছে নিউটন পার কুলম্বে,
আর এটা দেওয়া আছে কি মিটার স্কয়ারে, তাহলে এটার তুলনায় এটা বেশি যৌক্তিক। বুঝাতে পারতেছি কিনা আমি? বুঝাতে না পারলে তখন কিন্তু আবার হচ্ছে আসলে সমস্যা, তোমরা চলো না বুঝলেই তো আমার ব্যর্থতা, তোমাদেরকে বোঝানোর জন্যই তো চলে এগুলা পড়াচ্ছি। দেখো চিত্রে S1 এবং S2 দুটি গাউসীয় তলের খন্ডাংশ দেওয়া আছে, যেখানে তিনটি আহিত প্লাস্টিকের টুকরো এবং অনাহিত ধাতব টুকরো M আছে। অনাহিত ধাতব, এটা কোনো চার্জ না, এটা অনাহিত, কোনো চার্জ নাই, এখানে M আছে। প্রতিটি তলের মধ্য দিয়ে তড়িৎ ক্ষেত্রের ফ্লাক্স নির্ণয় করো। দেওয়া আছে Q1 এত ন্যানোকুলম, Q2 এত ন্যানোকুলম, Q3। আমি যদি S1 এর মধ্যে বাইর করি তাহলে φ1, এই φ1 ইকুয়াল টু দেখা গেল তল যেহেতু গাউসের সূত্র অ্যাপ্লাই করে দিব, Q ইনসাইড ডিভাইড বাই এপসাইলন নট। এক নাম্বার তলের মধ্যে মোট চার্জ কত আছে, এটা তো কোনো চার্জ নাই, তাহলে এটা কোনো কিছু প্রভাব ফেলবে না, তাহলে এখানে কে ফ্লাক্স তৈরি হবে কার জন্য, শুধু Q1 এর জন্য, তাহলে এখানে হবে Q1 ডিভাইড বাই এপসাইলন নট। Q1 কত 5.2, এইটা ন্যানোকুলম, এজন্য 10 ইনভার্স কি 9 কুলম ডিভাইড বাই এপসাইলন নট 8.854 ইনটু 10 ইনভার্স কত 12, বের করে ফেলো নিউটন পার কুলম মিটার স্কয়ার। বলো সহজ না, বেশি কঠিন? আচ্ছা, এবার হচ্ছে দ্বিতীয়টার ক্ষেত্রে φ2, তাও Q ইনসাইড ডিভাইড বাই এপসাইলন নট। দেখো দ্বিতীয় তলটার মধ্যে কয়টা চার্জ আছে, দ্বিতীয় তলটা এই যে সারফেস 2, এটার মধ্যে এই চার্জটা কিন্তু দোনো তলের মধ্যে কমন, দেখো এই জায়গায় কমন, তার মানে S1 এর মধ্যেও আছে S2 এর মধ্যেও আছে, তাহলে S2 চলো Q1 আছে, Q3 আছে, Q2 আছে, তাহলে বলো তো এখানে মোট চার্জ কয়টা, তিনটা, এটা এই তিনটার যোগফল তোমাকে এখানে বসাতে হবে, মানে হলো Q1 প্লাস Q2 প্লাস Q3 ডিভাইড বাই এপসাইলন নট। মোট চার্জ বসাতে হবে, তলের ভিতরে যত চার্জ আছে সেটা, তাহলে মোট চার্জ কত এখানে বলো তো, এই যে দেখো 5.2 মাইনাস, দেখো 5.2 মাইনাস হলো 3.2 মাইনাস হলো 4.3 ডিভাইড বাই এপসাইলন নট 8.854 ইনটু 10 ইনভার্স কত, এখান থেকে তুমি দেখো এখান থেকে মাইনাস একটা মাইনাস থাকবে, দেন এখান থেকে হলো কি ওভারঅল যে ফ্লাক্সটা চলে আসবে নিউটন পার কুলম মিটার স্কয়ার। শেষ, সবগুলো যোগ করেই তো বসাতে হবে, ওকে, অবশ্যই মাইনাস গুলো সহ, মাইনাস থাকলে সেগুলো বিয়োগ হয়ে চলে যাবে আর কি। এরপরে দেখো এটা আমরা একটু পরের ক্লাসে পড়বো, এটা হলো এই আমাদের গাউসের সূত্র যে অ্যাপ্লিকেশন ব্যবহার, সেখানে পড়ার পর আমরা এটা করবো ইনশাআল্লাহ। এত মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের কেন্দ্রে 3 ন্যানোকুলম মানের একটি বিন্দু আধান আছে, প্রতিসাম্যের জন্য ঘনকের প্রতিটি তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স বের করো। কেন্দ্রে এত ন্যানোকুলম, তো হচ্ছে মোট তড়িৎ ফ্লাক্স কত হবে বলতো, এপসাইলন নট। খেয়াল কর, মোট তড়িৎ ফ্লাক্স হবে হলো আমরা জানি হলো মোট তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু হলো কিউ ইনসাইড ডিভাইড বাই এপসাইলন নট। কিউ কত এখানে 3 ন্যানোকুলম, ঘনকের কেন্দ্র, ঘনবস্তু আর কি এরকম, এই ঘনকের কেন্দ্রে রাখছে আর কি, চার্জটা হচ্ছে কোথায়, এই ঘনকের এখানে কেন্দ্রে, একদম কেন্দ্রে এখানে কিউ রাখছে, কিউ ইনসাইড। হ্যাঁ, তো এটার মধ্য দিয়ে যখন চার্জটা রাখবে তখন এটা হচ্ছে 3 ইনটু 10 ইনভার্স 9 ন্যানোকুলম, তো 8.854 ইনটু 10 ইনভার্স 12। আচ্ছা, এটা যা আসে আমি এটা বের করে দেখবো, 3 ইনটু 10 ইনভার্স 9 ভাগ হলো 8.854 ইনটু 10 ইনভার্স 12। এটা আমি দেখতে পাচ্ছি হলো আমার কাছে এটা আসলে হলো 338.82 নিউটন পার কিলোমিটার স্কয়ার। আচ্ছা, এই যে ঘনবস্তুটা আছে বা ঘনকটা আছে, এটার ভিতর দিয়ে মোট অতিক্রান্ত ফ্লাক্স, কিন্তু এটা আবারও বলছি এটা কিন্তু মোট অতিক্রান্ত ফ্লাক্স গাউসের সূত্র থেকে। কিন্তু এখানে বলতো এই ঘনকটার কয়টা তল আছে, কয়টা তল আছে বলতো, এখানে টোটাল ঘনকের মধ্যে 6 পাশে 6টা তল থাকে, ঠিক আছে, তার মানে এই পরিমাণ ফ্লাক্স 6টা তল দিয়ে বের হইছে, তাহলে বলতো প্রতিটি তলের মধ্য দিয়ে নির্গত, প্রতিটি তলের মধ্য দিয়ে নির্গত আমাদের এখানে হলো ফ্লাক্স, নির্গত ফ্লাক্সটা হবে কত 5 প্রাইম, এই 5 প্রাইমটা হবে 5 ডিভাইডেড বাই হলো 6। খেয়াল করো 5 ডিভাইড বাই 6, 6টা তল যে সেজন্য। একটু
এখান থেকে তোমরা 338.82 ডিভাইড বাই 6 কত হবে বলো তো? 6 কত হবে? 6 তো 6ই। তাহলে এটাকে 6 দ্বারা ভাগ করলে আমরা হচ্ছে প্রতিটা তলে পাবো। বারবার বলছি ঘনকটার 6টা তল আছে, এই জন্যই আসলে বেসিক্যালি এটা এরকম হয়েছে। তাহলে এটা হচ্ছে 56.47 নিউটন পার কুলম মিটার স্কয়ার। এতটুকু গেল। একটু তোমরা অপেক্ষা করো, একটু আমি একটা ফ্যান অফ করে নিই, সাউন্ড হচ্ছে খুব। দেখো আমাদের তাহলে এই ঘনকের ক্ষেত্রে যদি বলতো আমার এই ঘনকটার মধ্য দিয়ে মোট অতিক্রান্ত ফ্লাক্স কত, এখানে উত্তর শেষ। কিন্তু আমাদেরকে বলছে হচ্ছিল ঘনকের ক্ষেত্রে এই প্রতিটি তলের মধ্য দিয়ে, খেয়াল করো, প্রতিটি তলের মধ্য দিয়ে হচ্ছিল নির্গত ফ্লাক্স। তাহলে মোট ফ্লাক্সটাকে 6 দিয়ে ভাগ করতে হয়েছে, তাইলে একটা তলের মধ্যে পাইছি। এরপরের প্রশ্ন হচ্ছিল, দেখো কোন আধানের জন্য গোলকের পৃষ্ঠের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স হচ্ছে এত। আচ্ছা, গোলকের ক্ষেত্রে এটা অলরেডি আমরা করছি এরকম একটা, হ্যাঁ, গোলকের অভ্যন্তরে বলছো তো, তো এটা হচ্ছে গোলকের অভ্যন্তরে আধানের পরিমাণ কত। তো আমরা জানি হচ্ছে হলো ফ্লাক্স ইকুয়াল টু হচ্ছে হলো কিউ ইনসাইড ডিভাইড বাই এপসাইলন নট। তাহলে বলো কিউ ইনসাইড ইকুয়াল টু হচ্ছে হলো কি এপসাইলন নট 5, 8.854 ইনটু 10 ইনভার্স কত 12। ফাই কত তোমরা আমাকে বলো তো? ফাই এখানে দেওয়া আছে, এই যে 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 12। তাইলে এখান থেকে এত কুলম চলে আসবে, শেষ। আমি দেখতে পাচ্ছি 10 টু দি পাওয়ার 12 আর 10 ইনভার্স 12 চলে যাবে। এটা আর এটার গুণফলটাই হচ্ছে হলো কি কিউ ইনসাইড, ওই গোলকটার মধ্যে এত কুলম চার্জ আছে, সোজা। কেউ চাইলে এই গোলকেরটা, কিন্তু কেউ চাইলে আবার ওই যে ফ্লাক্স ইকুয়াল টু ব্যাসার্ধ কি দেওয়া আছে, আচ্ছা ব্যাসার্ধ নাই, তাহলে হচ্ছে আমরা কি চাইলে হচ্ছে এটা দিয়ে করতে পারবো না। মনে আছে আজকে পড়ছিলাম এই গোলকের ক্ষেত্রে এই ফাই ইকুয়াল টু হচ্ছে ইএ। তাহলে এখানে হচ্ছে যেহেতু ব্যাসার্ধ নাই, তাহলে গোলকটার ক্ষেত্রফল বের করতে পারবো না, আবার ইও বের করতে পারবো, এটা দিয়ে করতে পারবো না। এবার কিন্তু অবশ্যই এটার কাছেই আসতে হবে, ঠিক আছে। এরপরে আসে হচ্ছে আরেকটা প্রশ্ন যদি চলে যাই। আচ্ছা, এটা অলরেডি হচ্ছে কি এত প্রাবল্যের কোন তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে এত মিটার স্কয়ার ক্ষেত্রফলের একটি বৃত্তাকার তল অবস্থিত। তড়িৎ বলরেখাগুলা তলটির বহির্মুখী অবিলম্বের সাথে 55 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তলের অবিলম্বের সাথে আছে, তাহলে ডিরেক্ট থিটা দেওয়া আছে। অনুভূমিকের সাথে যদি হইতো, তাহলে 90 থেকে অনুভূমিকের সাথে উৎপন্ন কোণটা বিয়োগ করে তারপর অবিলম্বের সাথে উৎপন্ন কোণটা বের করতাম। জাস্ট এখানে আমাদের কাজ হচ্ছে হলো ই, দেখো এই যে সরি ফাই ইকুয়াল টু ই এ কস থিটা, তো ই এর মান কত বসবে 1200। দেখো এর মান কত বসবে 50 ইনটু 10 ইনভার্স কত বলতো 6 মিটার স্কয়ারে নিয়ে যেতে হবে না, 10 ইনভার্স 6 কস কত বলতো 55 ডিগ্রি। তাহলে এখান থেকে যা আসবে এত নিউটন পার কুলম মিটার স্কয়ার। বলো সোজা না স্যাররা? ক্ষেত্রফলটা মিলিমিটার স্কয়ারে আছে, কিছু নিতে হবে মিটার স্কয়ারে নিয়ে যেতে হবে। আর অবিলম্বে অনেকে বলে স্যার বুঝলাম না স্যার, স্যার আবার রাখতে হচ্ছে তলটা। দেখেন আমাদের এদিকে হচ্ছে তলের অবিলম্ব হচ্ছে এটা, তো অবিলম্ব বরাবর এই কাজ করে, এই অবিলম্বের সাথে 55 ডিগ্রি কোণ করে এই যে কি তড়িৎ বলরেখাগুলা। তার মানে এদিকে যে তড়িৎ বলরেখা যাচ্ছে সেই বলরেখাগুলা হচ্ছে কত অবিলম্বের সাথে 55 ডিগ্রি কোণে। তো আমরা জানি অবিলম্বের সাথে উৎপন্ন কোণটা বলরেখা বা ই এর দিক, এই এদের দুইজনের মধ্যকার কোণটাই তো আমাদের এখানে থিটা, নাকি নয়? সবাই বুঝতেছো? আচ্ছা, এটার পরে কিন্তু আমরা আর দেখি কোন অঙ্ক আছে কিনা। আছে, এটাও এরকম একটা হচ্ছে প্রাবল্য দেওয়া আছে এক্স ওয়াই তলে স্থাপিত এত মিটার স্কয়ার। এটা এক্স ওয়াই তলে, ক্ষেত্রটা এক্স ওয়াই তলে, তাহলে ক্ষেত্রফলটা কোন তলে বলতো? জেড তলে। জেড তলে বলতেছি, জেড অক্ষ বরাবর। তো জেড অক্ষ বরাবর হইলে আমাদের এটা হচ্ছে ই ভেক্টর দেওয়া আছে, আর এ ভেক্টরটা হবে আমাদের 15, যেহেতু জেড বরাবর তাহলে 15 কে একক ভেক্টর, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে কে। তাহলে এবার তুমি সুতরাং ই ভেক্টর ফাই ইকুয়াল টু, সুতরাং ফাই ইকুয়াল টু ই ভেক্টর ডট এ ভেক্টর ডট গুণফল করে ফেলো, 5i প্লাস 6j প্লাস 7k ডট এ হচ্ছে 15k। তাহলে এটা 0 হয়ে যাবে, 0 প্লাস 0, এটা হচ্ছে কি 4 15 60 আর 3 15 হচ্ছে কত 45, তাহলে 105। তাহলে এটা কত 105 নিউটন পার কুলম মিটার স্কয়ার। শেষ। দেখো কঠিন কিছু, আগেটা ছিল ওয়াই জেড, আজকে একটা করছি ওয়াই জেড, আর এটা হচ্ছে এক্স ওয়াই তল। এরপর আর কোনো ম্যাথ আছে নাকি দেখি।
এত আধান আছে ওই তলের মধ্যে দিয়ে। আচ্ছা, শূন্য স্থানে কোনো গাউসীয় তলের মধ্যে, তলটা কিরকম জানি না, এত আধান আছে ওই তলের মধ্যে দিয়ে তড়িৎ ক্ষেত্রে ফ্লাক্স খুবই সোজা। ফ্লাক্স ইকুয়াল টু কি, কিউ ইনসাইড ডিভাইড বাই এপসিলন কি এপসিলন নট। কিউ ইনসাইড হচ্ছে 55, মানে যতটুকু চার্জ আছে 10 ইনভার্স 6 কুলম্ব, ডিভাইড বাই 8.854 ইনটু 10 ইনভার্স কত 12। এখান থেকে যা আসবে এত নিউটন পার কুলম্ব মিটার স্কয়ার। শেষ। ক্যালকুলেশন আমি করে দিতে পারবো না, ক্যালকুলেশন কর, ক্যালকুলেটর চাপতে পারিস না তোরা? পারবি ইনশাআল্লাহ, সবাই কর কর। কোন তলের ভিতরে চার্জ আছে কত, সেই চার্জটাকে হচ্ছে তুমি কি এপসিলন নট দিয়ে ভাগ করে দিচ্ছ। এরপরে দেখি আমাদের আর কোনো প্রবলেম আছে নাকি। আছে। 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরু দণ্ডে, এটাও দণ্ডাকার, তো এটা হচ্ছে ওই যে গাউসের সূত্রের ব্যবহারের ডিটেলস এর মধ্যে আগামী ক্লাসে পড়িয়ে তারপর আমরা এটাতে আসবো। দেখি এখানে দেখো, একটি ঘনকের কেন্দ্রে, খেয়াল কর, একটি ঘনকের কেন্দ্রে এত কুলম মাইক্রোকুলম আধান থাকলে প্রতিটি তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স। ভাই এটা মাইক্রোকুলম্বে আছে, আজকে একটা করছি, এই যে দেখ আমরা এরকম ঘনকের একটা করছি না, এই যে এটার আগেরটা মনে হয় নাকি, এই যে ঘনকের এটা ন্যানোকুলম্বে আছে, ওইটা মাইক্রোকুলম্ব, এই জন্য মাইক্রোকুলম্বে থেকে কুলম্বে নিয়ে যাবা 10 ইনভার্স 6 দ্বারা গুণ করে, আর কিছুই না, কিন্তু আহামরি কোনো এখানে চেঞ্জেস নাই। তাইলে এখান থেকে তুমি হচ্ছে কি করবা বলো, তোমার কাজ হচ্ছে হলো এই এখানে ফ্লাক্সটা বের করে আবার 6 দিয়ে ভাগ করে ফেলা, কারণ প্রতিটা তলের মধ্যে বের করতে বলছে। তাহলে এটা এখানে ছিল, এই যে কোথায় যেন এটা এটা, তাহলে এটা আমরা অলরেডি করছি, এজন্য আবার করাচ্ছি না। এরপরে দেখি, আচ্ছা এটা আমাদের ফেসবুক গ্রুপ, তোমরা এখানে জয়েন হয়ে নিতে পারো। আমি এর আগে হচ্ছিল দেখি হচ্ছিল কুলম্বের সূত্রটা করাবো কিনা, মোটামুটি হচ্ছিল 1 ঘন্টার কাছাকাছি হয়তো ক্লাসটা হচ্ছে। একটু আমি হচ্ছিল এই ইয়াটা করাই দিই তোমাদেরকে, যে হচ্ছিল এই কুলম্বের সূত্র হতে গাউসের সূত্র। দেখো কুলম্বের সূত্র হতে গাউসের, কুলম্বের সূত্রটা কি বলে, আমরা একটা গাউসিয়ান সারফেস বিবেচনা করি, ধরো হচ্ছিল সেটা হচ্ছিল বৃত্তাকার নেই, সরি গোলাকার নেই, একটা গাউসিয়ান সারফেস গোলাকার নিচ্ছি, সেটা দেখতে তো অবশ্যই বৃত্তের মতো হবে এরকম। তো এর কেন্দ্রে ধরো আমরা হচ্ছে হলো কি, এখানে হচ্ছে হলো তোমার জন্য হচ্ছে হলো এখানে কিউ পরিমাণ চার্জ রাখা হয়েছে। তো বলতো এর পৃষ্ঠে কোথাও আমরা যে ধরি, যদি গোলাকার ধরি, যে কোনো সারফেস হতে হবে, বিভিন্ন সারফেসের জন্য এটা প্রমাণ করা যাবে। আমি গোলাকার সারফেস ধরে আমার এই যে চার্জটার চারপাশে একটা বদ্ধ কল্পিত তল ধরছি, গোলাকার তল, এখানে হচ্ছে ধরো +1 কুলম্ব চার্জের উপর বলতো বল কত হবে, +1 কুলম্ব চার্জের উপর বল যেটা, সেটাই তো প্রাবল্য, তাই না, নাকি অন্য কিছু? আচ্ছা, যদি +1 কুলম্বের উপর প্রাবল্য এটা হয়, কথা বুঝিও, তাইলে এখানে বলতো এই যে তলটার উপরে যে কোনো বিন্দুতে প্রাবল্য E = কি হবে, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই বলো আর স্কয়ার না, অবশ্যই গোলকটার ব্যাসার্ধ কত, এটার ব্যাসার্ধ r। তাহলে এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র থেকে পাই, কিন্তু আমরা এখানে হচ্ছে এখানে জাস্ট কিউ নট ছিল, কিন্তু এখানে এই দুইটা চার্জের মধ্যকার বলটাই তো হচ্ছে কি, এখানে তড়িৎ প্রাবল্য, এখানে এটা 1 কুলম্ব, তাই এটা কিউ নটটা 1 হয়ে গেছে, আর কিছুই না, কিউ নটটা কি হয়ে গেছে 1। তো এবার আমরা আসো, আমরা জানি ফ্লাক্স, আমরা জানি এই যে কুলম্বের সূত্র, কিন্তু কুলম্বের সূত্রটা থেকে আমরা প্রাবল্য জেনে রেখে দিছি। এবার আমরা জানি কি বলতো ফ্লাক্স, তো ফ্লাক্স হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল, ক্লোজ কেন বলতো, এই বদ্ধ তলের মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে, সেটা হচ্ছে ই ভেক্টর ডট ডিএ ভেক্টর এরকম। এখানে ই যদি হচ্ছে যেহেতু এটা একটা কল্পিত তল, কিরকম নিছি বলতো, এই গোলাকার নিছি, তাইলে বলো এক্ষেত্রে এইটার পৃষ্ঠে সব জায়গায় হচ্ছে প্রাবল্য ই এর মান সেম থাকবে না। আচ্ছা, তাইলে এটা হচ্ছে ই যদি সেম থাকে, ই কে বাইরে নিয়ে আসি, এই ক্লোজ ইন্টিগ্রাল ডিএ, তো ডিএ কে যদি হচ্ছে আমি ইন্টিগ্রেশন করি, তাহলে ওভারঅল কি পাবো, এটাই তো, এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটাই তো পাবো স্যার, ই এ পাবো। তো এটা যদি পাই, এখন দেখেন তাহলে আমাদের এখানে ইটা কত অলরেডি আমরা বের করে রাখছি, কিউ ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। দেখো এ কত বলতো, এ হচ্ছে আমরা যেহেতু এটা গোলাকার একটা তল কল্পনা করছি স্যার, তাহলে 4 পাই আর স্কয়ার। দেখো স্যার আর স্কয়ার কাটা, 4 পাই কাটা, তাহলে সুতরাং দেখো তো কিউ বাই এপসাইলন নট থাকে, তাহলে ফাই ইকুয়াল টু কিউ ডিভাইড বাই এপসাইলন নট। দেখো
কুলম্বের সূত্র থেকে আমরা প্রাবল্যের সমীকরণটা নিছি, ঠিক আছে। অনেকে বলবে স্যার জানি এটা, যদি কিউ নট নেন আপনি, তো আমরা জানি। আচ্ছা, কুলম্বের সূত্র আমরা এই কিউ নট এবং কিউর মধ্যকার বলটা কত, এফ, এই যে 1/4 পাই এপসাইলন নট, এটা হচ্ছে সি ধরি আর কি আমরা এটাকে, কিউ নট ডিভাইড বাই আর স্কয়ার, ঠিক আছে কিনা, এই দুইটার মধ্যকার বল। তো আমরা সুতরাং প্রাবল্য ইকুয়াল টু কি, সুতরাং প্রাবল্য ই ইকুয়াল টু আমরা জানি এফ ডিভাইড বাই হবে কি কিউ নট। তো অনেকে বলে স্যার কিভাবে, আমরা জানি এফ ইকুয়াল টু কিউ নট ই, এর উপর বল এর জন্য, তাহলে এটা এখান থেকে তুমি বলতে পারো ই ইকুয়াল টু এফ বাই কিউ নট। তো এফ এর সমীকরণ এটা, কিউ নট দিয়ে ভাগ করলে কিউ নট চলে যাবে গা, আলটিমেটলি এই সূত্রটা থাকবে। এই জন্য আমি ডিরেক্ট হচ্ছে কি করেছি, বলো ঠিক আছে কিনা। এটা যদি হয় এটা ই, তারপর আমরা জানি ফ্লাক্সের নরমাল সমীকরণ বসাইছি, এটা কিন্তু হচ্ছে কিসের না বলো তো, এটা কিন্তু গাউসের সূত্র না, এইটা হচ্ছে নরমাল ফ্লাক্সের সমীকরণ। ফ্লাক্স একটা আবদ্ধ তলের মধ্যে মোট ফ্লাক্স নির্ণয়ের সমীকরণ ইন্টিগ্রেশন করে। তো সেখান থেকে আমরা হচ্ছে জানি হচ্ছে ই এই তলের সকল বিন্দুতে হচ্ছে, এই যেখানে তলের সবগুলা বিন্দুতে হচ্ছে কি হবে, ই সেম থাকবে। তো ই কে হচ্ছে এর যখন ডিএ কে তুমি হচ্ছে কি ইন্টিগ্রেশন করবা এই আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল, তখন কি এ পাবা, তাহলে ই এ আসতেছে এখান থেকে। কথা কি ক্লিয়ার? তো এখান থেকে আমরা হচ্ছে দেখো কুলম্বের সূত্র থেকে তাহলে গাউসের সূত্র কি হয়ে গেল, প্রমাণ হয়েছে কি হয় নাই বলো, চমৎকার ভাবে হয়ে গেছে। আর কি চাও তোমরা? এখন আমাদেরকে হচ্ছে গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্র প্রতিপাদন করতে হবে। কার সূত্র থেকে বলো তো? গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্র প্রতিপাদন করব। দেখো তোমরা গাউসের সূত্র থেকে এখন আমরা এটা করার জন্য আমাদের হচ্ছে গাউসের সূত্রটাকে আমরা হচ্ছে সুন্দর করে, গাউসের সূত্র কি জানি স্যার আমাদের? গাউসের সূত্র বলতে হচ্ছে ফ্লাক্স ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইড বাই হচ্ছে এপসাইলন নট, এটা তো। তো এখানে এটা অনেক ভাবেই করা যায়, অনেক জায়গায় দেখবা বই, অনেক বইয়ে অনেক রকম ভাবেই করছে এটা। তা আমি এখানে এইভাবে করতে বিবেচনা করতে পারি যে সুতরাং কিউ ইকুয়াল টু কি হবে বলো, এপসাইলন নট ফাই, এপসাইলন নট ফাই। আমরা কিন্তু গাউসের সূত্র থেকে কি, এটা গাউসের সূত্র তাই না, কোন যে একটা তলের মধ্যে বদ্ধকল্পিত তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, এটা দিয়ে তো করব। আচ্ছা, এখন যখন আমি এটা দিয়ে করব, এখানে আমারে বলো তুমি ফাই এর সমীকরণ কি, আমরা ফাই বলতে কি বুঝি? তো আমরা জানি এটা অবশ্যই একটা আবদ্ধ তলে, হ্যাঁ, তাহলে আবদ্ধ তলে ফাই ইকুয়াল টু হচ্ছে বলো ক্লোজড ইন্টিগ্রেশন অফ ই ভেক্টর ডট ডি এ ভেক্টর, বলো ঠিক কিনা, ই এ ভেক্টর ডট ডি এ ভেক্টর। এখন এটা যদি হয় আমাদের এখান থেকে হচ্ছে ই কে যদি হচ্ছে বাইরে নিয়ে আসি, আমরা কি নিয়ে আসি বলতো, বাইরে, ওই একটা গোলাকার, অবশ্যই এখানে তলটা কিন্তু আমরা গোলাকার বিবেচনা করেই করতেছি। এখানে ধরো কিউ চার্জটা হচ্ছে এখানে আমাদের যে হচ্ছে ইয়াটা শেপটা দেখো, এটা হচ্ছে যদি এখানে বিবেচনা করি এরকম, এইটা চিন্তা করতে পারো তোমরা। দেখো এখানে যদি আমরা এই জায়গায় এটা দেখো তো, এখানে একটা মনে মনে একটা কিউ নট কুলম চার্জ থাকে, তাইলে বলো তো এটার মান যদি 1 হয় তাহলে তো 1 হইলে ভালোই। তো আমরা এখান থেকে এই জিনিসটা এখান থেকে দেখো তো, এখান থেকে কি বলতে পারি এটা বলো তো, ক্লোজড ইন্টিগ্রেশন ই ডি এ কস থিটা। তোমরা একটা জিনিস আমারে বলো তো স্যাররা, আমি জাস্ট আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে এই কিউ নটটা কিন্তু কত +1 কুলম বিবেচনা করতেছি জাস্ট, কেন বলো তো, এক প্রাবল্য তো 1 কুলম্বের উপর, তো আমি ধরে নিচ্ছি এখানে হচ্ছে কি মানে কুলম্বের সূত্র দোনোজনের মধ্যে যে কুলম্ব বলটা 1 কুলম্বের মধ্যে, এই যে দেখো কেন্দ্রে এটা যত কুলম্বই হোক, কিন্তু বা 1 কুলম্বের উপর যে বলটা কাজ করে সেটাই হচ্ছে আমরা জানি তড়িৎ প্রাবল্য। এই জন্য কিউ নট এখানে আমরা প্রাবল্যের একটা সমীকরণ ইয়ে করে নিব। এটা বলতো স্যাররা, আমরা জানি ক্লোজ ইন্টিগ্রেশন, দেখো ই ডি এ cos থিটা না, তাহলে এখান থেকে এটা cos কত, দেখো এই তোমরা কি জানো গোলাকার শেপের ক্ষেত্রে এই যে বলরেখাগুলো যেগুলো বের হবে এগুলো পৃষ্ঠের সাথে লম্বভাবে বের হচ্ছে, কিভাবে লম্বভাবে বের হয়, লম্বভাবে পৃষ্ঠের সাথে যখন ক্ষেত্রফলগুলো লম্বভাবে বের হয়, আবার
এই তলের ক্ষেত্রফলের দিকটাও কিন্তু পৃষ্ঠের সাথে লম্ব, তাহলে এ এর দিকেও এদিকে, ই এর দিকেও এদিকে, তাহলে ই এবং এ দোনোটার মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি। সবসময় মনে রাখবা গোলাকার সারফেস থেকে বলরেখাগুলা লম্বভাবে বের হয়, আবার ওই গোলাকার তলটার ক্ষেত্রফলও হচ্ছে হলো কোন দিকে? তলের সাথে লম্বভাবে কাজ করে। ওকে, তাহলে হচ্ছে এদের মধ্যকার কোণ কত হবে? 0 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে দেখো তো ই ডি এ cos 0, cos কত? 0 ডিগ্রি। তাহলে এখানে দেখো ক্লোজড ইন্টিগ্রেশন অফ ই ডি এ cos 0 মান 1। এখন ই তো হচ্ছে হলো কি একটা ধ্রুব, তো ইটাকে যদি হচ্ছে হলো বাইরে নিয়ে আসি, তাইলে হচ্ছে হলো একটু আগে আমরা এরকম আরেকটা কাজ এখানেও করে আসছি, এরকম দেখো এই যে এই জায়গায় আগে কুলম্বের সূত্র লিখছি, কুলম্বের সূত্র থেকে ফ্লাক্সের সমীকরণ লিখে সেখানে হচ্ছে হলো কি গাউসের সূত্র নিয়ে আসছি। এবার করতেছি কি, আগে গাউসের সূত্র লিখছি, পরে হচ্ছে হলো ফ্লাক্সের সূত্র লিখছি, ফ্লাক্সের সূত্র থেকে এবার কুলম্বের সূত্র নিয়ে আসবো। কুলম্বের সূত্র নিয়ে আসবো মানে হচ্ছে হলো এই জিনিসটা প্রমাণ করে দেখাবো যে হচ্ছে হলো কি এখানের এই 1 কুলম্ব চার্জের উপরে হচ্ছে হলো প্রাবল্য কত এটা। অথবা অন্যভাবে কেউ যদি বলে যে 1 কুলম্ব না, তাইলে হচ্ছে হলো কি দেখো এইটা হচ্ছে হলো 1 কুলম্ব যদি না ধরো তাইলে কি ধরবা বলো তো? 1 কুলম্ব না ধরলে 1 কিউ নট ধরবা, তাহলে কিউ নট এদের মধ্যকার বলটা কত আমি দেখাবো, সেটাও করতে পারো। বল বের করে প্রাবল্য বের করেও দেখাইতে পারো, বল বের করে দেখাইতে পারো। তো প্রাবল্য পর্যন্ত বের করে রেখে দিলে হবে, তারপর চাইলে কেউ চাইলে বলটাও বের করে দেখাইতে পারো। দেখো ই ইনটু হচ্ছে হলো এই যে এখান থেকে ডিএ, ডিএ আমরা যদি ইন্টিগ্রেশন অফ ডিএ করি, ডিএ কে বদ্ধ তলে ইন্টিগ্রেশন করি, তাহলে হচ্ছে হলো এ পাবো, তাই না? তাহলে এটা হচ্ছে হলো ই এ, বলো ঠিক আছে কিনা? এবং যেহেতু এটা গোলাকার সারফেস বা গোলাকার তল, তাইলে ই এ এর মান কত হবে? 4 পাই আর স্কয়ার, বলো ঠিক কিনা? এই যে ফ্লাক্স ইকুয়াল টু ই ইনটু 4 পাই আর স্কয়ার, এটাকে আমি এখানে বসাই দিতে পারবো না। সুতরাং কিউ ইকুয়াল টু, দেখ কিউ ইকুয়াল টু, এখানে এটা কি বের করে ভুল করলাম নাকি? দেখো ফ্লাক্সের জায়গা হচ্ছে এখন এপসাইলন নট ইনটু ই ইনটু 4 পাই আর স্কয়ার। তা আমার দরকার ই বের করা, তাহলে সুতরাং ই ইকুয়াল টু এগুলো সব নিচে চলে আসবে, তাহলে কিউ ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার, যেটা হচ্ছে হলো কি কুলম্বের সূত্র। 1 কুলম্ব চার্জের উপর, কয় কুলম্ব চার্জের উপর? 1 কুলম্ব। বাট এখানে যদি এটা 1 কুলম্ব না হয়ে কিউ নট কুলম্ব হয়, তাহলে বলো তো আমরা জানি কিউ নট এর উপর, কিউ নট 1 হইলে 1 কুলম্ব হলে এর দূরে এটাই বল, এটাই প্রাবল্য। আর কিউ নট যদি 1 কুলম্ব না হয়, তাহলে ধরো কিউ নট এর উপর মোট বল এই এফ ইকুয়াল টু কি হবে বলো তো? কিউ নট ই, তো কিউ নট তো রেখে দিব, ই হচ্ছে এটা, এই যে ই দেখো ই হচ্ছে হলো এই যে কিউ নট, কিউ ইনটু কিউ নট ডিভাইড বাই হচ্ছে হলো কি 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। এটাই তো কুলম্বের সূত্র, সরি হ্যাঁ এটাই এফ এর সূত্র। অনেকে বলে স্যার এটা বুঝলাম না, এটা কোনটা? ওই যে এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট, এটা হচ্ছে সি, কিউ ইনটু কিউ নট ডিভাইড বাই আর স্কয়ার। এই তো চলে আসছে। গাউসের সূত্র থেকে আমরা কার সূত্র প্রমাণ করলাম? কুলম্বের সূত্র। কি করছি? কোনো কিছুই না, একই কাজ বারবার। দেখো প্রথমে গাউসের সূত্র লিখছি, গাউসের সূত্র লিখে এরপর হচ্ছে কি ফ্লাক্সের সূত্র লিখছি। তো ফ্লাক্সের সূত্রের মধ্যে অনেকে হচ্ছে এই জায়গার মধ্যে এরকম হচ্ছে স্যার ওইখানে আপনি cos θ cos 0 নিলেন, এখানে নিলেন না যে? এখানে তোমরা এখানেও নিতে পারো, কিন্তু এই যে বদ্ধ ইন্টিগ্রেশনে ই ডি এ cos কত 0 ডিগ্রি, পরবর্তীতে আমরা হচ্ছে ইটাকে বাইরে নিয়ে গেছি, এই ডি টাকে হচ্ছে কি ক্লোজ ইন্টিগ্রেশন করছি। ঠিক আছে, চাইলে এভাবে তুমি হচ্ছে কি ডি এটাকে হচ্ছে এভাবে ইন্টিগ্রেশন করতে পারো, এই লাইনের পরে এই লাইন আসতে পারে। ঠিক আছে, ইন্টিগ্রেশন করার পর ডিএ কে ইন্টিগ্রেশন করলে কি এ পাবা। এখানে ডিএ ভেক্টরটা বলে দিছিলাম, দেখো এই লাইনটা আমি লিখি নাই আগের বার, কিন্তু তোমরা লিখতে পারো। এখানে এসে কিন্তু লিখছি যে তল, এই যে আমাদের বৃত্তাকার যে তল আছে সেই তল এবং হচ্ছে হলো কি গোলকের ক্ষেত্রে বৃত্তাকার না গোলাকার, যে গোলাকার তলের হচ্ছে হলো ক্ষেত্রফল এবং হচ্ছে হলো তল নির্গত বলরেখা দুটোটার দিক কিন্তু সেম দিকে, এই জন্য এদের মধ্যকার কোণটা 0 ডিগ্রি। দেখো যখন গাউসের সূত্র কুলম্বের সূত্র থেকে যখন গাউসের সূত্র প্রয়োগ করছি, কুলম্বের সূত্রে আমি ধরি একটা গোলাকার সারফেসের কেন্দ্রে হচ্ছে কিউ চার্জ আছে আর বাইরে পৃষ্ঠের উপর হচ্ছে কিউ নট চার্জ আছে, তাহলে এদের মধ্যকার কুলম্বের সূত্র অনুযায়ী এদের মধ্যকার পারস্পরিক বল কত? এটা তো আমরা তাহলে বলতো এখানে প্রাবল্য কত হবে? এই বিন্দুতে প্রাবল্যের একটা সমীকরণ এফ বাই কিউ নট। তো এই যে এফটা কত, এটা এফ উপর থেকে বসাইছি, এটা বসাইয়া কিউ নট দিয়ে ভাগ করার কারণে কিউ নট চলে যাবে, এই সমীকরণটা আসবে। আচ্ছা এটা বের করে রেখে দিলাম।
দেখো কুলম্বের সূত্র থেকে ই বের করে রাখছি। এরপরে আমরা ফ্লাক্সের নরমাল সমীকরণ, এটা কিন্তু গাউসের সূত্র না, এটা ফ্লাক্সের সূত্র, ফ্লাক্স নির্ণয়ের সূত্র। ফ্লাক্সের নির্ণয়ের সূত্র ই ডি এ cos থিটা। ক্লোজ ইন্টিগ্রেশন কেন, তলটা আবদ্ধ, তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন তল আবদ্ধ হইলে ই, দেখো ই ডি এ cos থিটা cos 0, কারণ হচ্ছে আমরা জানি তলের, দেখো তলের ক্ষেত্রফলটাও এদিকে, আবার হচ্ছে কি ই এর দিকটাও এদিকে, ই এর দিকে এদিকে, ক্ষেত্রফলের দিকও কি এদিকে। এই জন্য হচ্ছে আমাদের যে কোনো গোলাকার বস্তুর ক্ষেত্রে হচ্ছে ই এবং ডি এর মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। তাহলে এখানে 0 ই ডি এ, তাহলে ই ডি এর ইটাকে বাইরে নিয়ে আসলে ডি কে যদি ক্লোজ ইন্টিগ্রেশন করি তাহলে এ পাবো, তাহলে ই এ ইকুয়াল টু ই এর জায়গায় বসে দিব এটা, এর জায়গায় বসে দিব 4 পাই আর স্কয়ার, যেহেতু গোলাকার তাহলে এখান থেকে চলে আসছে আমাদের গাউসের সূত্র। আর যখন আমি গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্রে ব্যাক যাব তখন কি করব বলো, তখন কিভাবে করলাম, গাউসের সূত্র লিখছি, সেখান থেকে এটুকু রেখে দিলে হইতো, চাইলে এখান থেকে এটা এনে হচ্ছে আমি এখানে লিখতে পারতাম। তো আমি এটা বের করে রাখছি, তো এখানে করছি কি কিউ ইকুয়াল টু এটা লিখে রাখছি। কেউ চাইলে ফাই ইকুয়াল টু এটা রেখে দিতে পারো, এখান থেকে ফাই এর সমীকরণটা এনে এই জায়গায় বসাই দিতে পারো, তাহলে আরো সোজা হবে। তাহলে দেখো কিউ বের করে রেখে দিছি, এরপর ফ্লাক্সের নরমাল সমীকরণ লিখছি, তারপর ই ডি এ cos থিটা cos 0 মান 1, তারপর হচ্ছে ই ডি এ কে ক্লোজ ইন্টিগ্রেশন করলে এ আসে, তাহলে অ্যাকচুয়ালি সূত্রটা দাঁড়ালো আমাদের কি ই এ, তাহলে ই ইনটু 4 পাই আর স্কয়ার। তো 4 পাই আর স্কয়ার হলে এটা ইকুয়াল টু হচ্ছে এখানে বসাই দিব এই যে ফাই এর জায়গায়, যখন এখানে এই যে বসাই দিলাম, বসাই দিয়ে এখান থেকে ই এর সমীকরণ দাঁড় করাইলাম, এটা পাইলাম। ই বের করে দেখাইলেই হয়ে যায়, কিন্তু আমাদের তো কুলম্বের সূত্র ই না, কুলম্বের সূত্র হচ্ছে এফ পর্যন্ত, এফ। তাহলে আবার ওইখানে কত কুলম চার্জ রাখছি, কিউ নট কুলম চার্জ, তাহলে কিউ নট এর উপর মোট বল হবে এফ ইকুয়াল টু কিউ নট ই। আমরা জানি যেই চার্জের উপর বল ওই চার্জের মান ইনটু হচ্ছে কি ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের গুণফলটাই হচ্ছে কি ওই চার্জের উপর মোট বল। তাহলে এটা হচ্ছে কি কিউ নট থাকলো, ই এর মান এখান থেকে বসাইয়া দিলাম, তাহলে এই সমীকরণটা দাঁড়াইলো। তাহলে গাউসের সূত্র থেকেই তো এই যে গাউসের সূত্র থেকেই তো এটা প্রমাণ করে পাইছি। তাহলে বলো আমাদের কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্র এবং গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্র প্রমাণ হয়েছে কি হয় নাই, বুঝছে? আশা করতেছি তোমরা বুঝতে পারছো। এগুলো হচ্ছে বেসিক লেভেল, এর অ্যাডভান্স লেভেলে জানার জন্য হচ্ছে আমাদের আরো পড়াশোনা করা যেতে পারে, আরো অনেক কিছু আছে, বাট ইন্টারমিডিয়েট সিলেবাস তো আমাদের খুব লিমিটেড, তো আমরা এতটুকু জানলেই চলবে। আগামী দিনে আমি চেষ্টা করবো আরেকটা ভিডিওতে হচ্ছে গাউসের সূত্রের কিছু ব্যবহার নিয়ে আলোচনা করতে, বিভিন্ন শেপের দণ্ডের জন্য বা আয়তাকার পাতের জন্য কিভাবে হচ্ছে তোমরা তড়িৎ ক্ষেত্রের মান বের করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর অবশ্যই আমার জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য বেশি বেশি তোমরা দোয়া করবা। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।